আসসালামু আলাইকুম। কেমন আছো? আচ্ছা, পড়াশোনার কি অবস্থা একটু জানাও তো কমেন্টে। হ্যাঁ, জানাও, কমেন্টে জানাও, তাড়াতাড়ি জানাও। আচ্ছা, আমরা যেন কোথায় ছিলাম রে? আচ্ছা, আমরা হচ্ছে কোষ বিভাজনের ফার্স্ট লেকচার শেষ করে দিছি না? আমরা ফার্স্ট লেকচারে কি কি পড়েছিলাম মনে আছে? আমরা কোষ বিভাজনের যে তিনটা মেইন পার্ট ছিল, এই তিনটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ওই যে মাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস, মানে মোটামুটি একটা ধারণা দিয়েছিলাম যে মাইটোসিস বলতে আসলে কি বোঝায়, মাইটোসিস বলতে কি বোঝায়, তারপর মিয়োসিস বলতে কি বোঝায়। তারপর আমরা টোটাল কোষ বিভাজনের মধ্যে যেটা কোষ চক্র থাকে, এই কোষ চক্র নিয়েও আমরা আলোচনা করেছি, তাই না? রাইট। কোষ চক্রের মধ্যে আমরা বলেছিলাম যে কোষ চক্র মেইনলি দুইটা হয়, এটা হচ্ছে ইন্টারফেস, এটা হচ্ছে এমফেস। আমরা প্রথম লেকচার অর্থাৎ ফার্স্ট লেকচারে, গত লেকচারে আমরা ইন্টারফেস নিয়ে ডিটেইলস আলোচনা করেছিলাম। সুন্দর সুন্দর আমরা ছন্দ দিয়েছি। ইন্টারফেসের মধ্যে আমরা গেপ 1 ছিল, এস ধাপ ছিল, গেপ 2 ছিল, এই তিনটে নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সাথে আমরা কিছু কোষ নিয়েও আলোচনা করেছিলাম। আজকে আমরা সেকেন্ড লেকচার, এখানে আমরা আলোচনা করবো মূলত এম ফেজ নিয়ে। আচ্ছা, মনে আছে তোমাদের ইন্টারফেসে সব মিলিয়ে কত পার্সেন্ট সময় লাগতো মনে আছে? 90 থেকে 95%, রাইট? তাহলে এম পেজে কতটুকু সময় লাগবে? 5 থেকে 10%। মানে আমি বলতে চাচ্ছি ইন্টারফেসে যদি সময় লাগে 90 থেকে 95%, তাহলে এম পেজে কতক্ষণ সময় লাগবে? 5 থেকে 10%। স্বাভাবিক, তাই তো? এটা কোনো মানে এখানে কোনো সন্দেহ আছে, সংশয় আছে, ডাউট আছে? না স্যার, কোনো সন্দেহ নাই, সংশয় নাই, ডাউট নাই, এটা স্বাভাবিক। আজকে মূলত আমরা পড়বো এম পেজ। শোনো, এদিকে এদিকে এমপেস, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনাদের পরীক্ষায় আসবে, আসবে এবং আসবে, কনফার্ম আসবে। যদি না আসে তাহলে স্যার হচ্ছে পার্সোনাল নাম্বার তো দেওয়া আছে, তাই না? ওটাতে ফোন দিয়ে গালিগালাজ করে দিন। আচ্ছা, এমপেস এটা সম্পর্কে আসলে সত্যি বলতে কি স্যার, এটা সম্পর্কে তেমন কিছু বলার নাই। স্যার কি বলেন স্যার? বলে এটা ইম্পর্টেন্স, আবার বলেন স্যার এটা সম্পর্কে কিছু বলার নাই। বলার নাই এজন্য সে ক্লাস 8 থেকে এটা পড়ে আসতেছে। ওই যে প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, এনাফেস, টেলোফেস, সে ল্যাংটা গেলে পড়া, এটা কি আর কতদিন পড়া? তবে হ্যাঁ, আমরা যেহেতু ইন্টারমিডিয়েট পড়ি, আমরা একটু ম্যাচিওর হয়েছি না রে, আমরা একটু বড় হয়ে গেছি না, আমরা আমরা একটু বাড়িয়ে পড়বো। মানে আগে পড়ুন, ধরো আমরা একটা সম্পর্কে, ধরো প্রফেস সম্পর্কে 4 লাইন পড়ছি, এখানে আমরা 5 লাইন পড়বো, এতটুকু, আর কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে, লাস্ট মূলত আলোচনা হচ্ছে এমফেস। শুরু করি আমরা। ইন্টারফেস ছিল 3টে ধাপ, আর এমফেস মূলত হচ্ছে 2টে ধাপ। মানে আমি বলতে চাচ্ছি এমফেসটা 2টা কাহিনী ঘটে। এমফেসে 2টা কাহিনী মানে কি? এমফেসে মূলত 2টা কাহিনী বলতে সাইটোপ্লাজম একটা বিভাজন ঘটে এই এমফেসের মধ্যে, আর নিউক্লিয়াসের মধ্যে এই এমফেসের বিভাজন ঘটে। বুঝাতে পারি না, আমি বলতে চাচ্ছি এই যে এমফেস আছে না, আচ্ছা, এমফেস মানে কি? এম মানে হচ্ছে মাইটোটিক্স ফেজ অথবা মাইটোসিস ফেজ। এমফেস মানে এম মানে কি? মাইটোটিক অথবা মাইটোসিস, যে কোনো একটা বললেই হবে। ঠিক আছে, তাহলে মাইটোসিস ফেজ অথবা মাইটোটিক ফেজ। ফেজ মানে কি দর্শন? আরেকটা জিনিস এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবা। এই এম পেজে আমরা যে বললাম না ইন্টারফেসে কতক্ষণ সময় লাগে? 90 থেকে 95%। আর এম পেজে সময় লাগে 5 থেকে 10%। আর সাথে আরেকটা স্টার মার্ক দিয়ে রাখলাম, 2টা স্টার দিয়ে রাখো। এটা হচ্ছে এমসিকিউর কাছে স্তন্যপায়ী যে প্রাণী, তাদের ক্ষেত্রে 1.5 ঘন্টা সময় লাগে, কোনো পার্সেন্টেজ হিসাব নাই, প্রায় 1.5 ঘন্টা সময় লাগে, মানে 1.5 আওয়ার্স। অথবা পরীক্ষা আসতে পারে 90 মিনিট। ঠিক আছে, তাহলে কি বুঝলাম? ওই কুষ্ঠক্র বললে বলো 5 থেকে 10%, আর যদি বলে স্তন্যপায়ী তাহলে লিখবা 1.5 আওয়ার্স অথবা 90 মিনিট। ওকে, আচ্ছা। এমপেজ, এমপেজে মূলত 2টা কাহিনী ঘটে, এটা হচ্ছে সাইটোপ্লাজম বিভাজন ঘটে, এটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন ঘটে। আচ্ছা বলো তো, সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা কি বলি রে? সাইটোকাইনেসিস, রাইট? মনে আসছে না? আমরা কি বলি? সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস কেন, কিভাবে, কেমনে হয় আমরা গত লেকচারে খুব সুন্দর করে বলেছি। কাইনেসিস মানে কি, রাইট? আমি আর এই নিয়ে আলোচনা বাড়াতে চাচ্ছি না, তোমরা ফার্স্ট লেকচারটা যদি প্রয়োজন হয় তাহলে আরেকবার দেখে নিও। আসে এবার নিউক্লিয়াসের বিভাজন। বলতো নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? আমরা জানি নিউক্লিয়াসের বিভাজনকে বলে ক্যারিওকাইনেসিস। কি বলে? নিউক্লিয়াসের বিভাজনকে বলে ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস। বলো তো ক্যারিও শব্দের অর্থ কি? কমেন্টে জানাও। ক্যারিও শব্দের অর্থ কি? এই ক্যারিও শব্দের অর্থ এটা কমেন্টে জানাও। আচ্ছা, এবার আসো, এবার মূল কথায় আসো। এই যে ক্যারিওকাইনেসিস না, এই ক্যারিওকাইনেসিস মূলত 5টি ধাপে সম্পন্ন হয়। আমি বুঝাতে পারি না। এই সাইটোপ্লাজম আছে না, সাইটোপ্লাজম বিভাজনকে আমরা বলি সাইটোকাইনেসিস, এটা প্রক্রিয়া। আর নিউক্লিয়াস বিভাজনকে বলে ক্যারিওকাইনেসিস। মানে এটা নিউক্লিয়াস কিভাবে বিভাজিত হয়, ওই বিভাজনটাকে
বলা হয় কেরিওকাইনেসিস। আর এই বিভাজনটা মূলত 5টা ধাপে। মনে আছে আমরা কি বলেছিলাম যে মাইটোসিস ধাপটা একটা সেল থেকে 2টা সেলে, মনে আছে আমরা বলেছিলাম যে মাইটোসিসে একটা কোষ থেকে 2টা কোষ হয়, তবে সেটা একটা সিকোয়েন্সলি, এটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে হয় এবং সেটা 5টা ধাপে সম্পূর্ণ হয়। ওই যে 5টা ধাপ অ্যাকচুয়ালি এই নিউক্লিয়াসের 5টা ধাপ হয়। মানে নিউক্লিয়াস তো একটা খুব একটা ভাইটাল অর্গান না, আমাদের দেশ হচ্ছে গুরুত্বপূর্ণ একটা অর্গান না নিউক্লিয়াস, সেটা তো আর টাস কইরা বিভাজন হবে না, তার তো কিছুটা সিকোয়েন্স দরকার। সে যেহেতু বিভাজিত হবে, তো এটা গুরুত্বপূর্ণ একটা অর্গান, এটা গুরুত্বপূর্ণ একটা অর্গান, যেহেতু তার বিভাজনটা একটু লেন্থি হবে, স্বাভাবিক, এটা ধারাবাহিক মেনটেন করবে। সেজন্য মনে রাখবা নিউক্লিয়াসের বিভাজনটা মূলত 5টা ধাপে বিভাজিত হয়। আর যেটাকে আমরা বলছি ক্যারিওকাইনেসিস, তাহলে এই ক্যারিওকাইনেসিস মেইনলি কয়টা পার্ট বা কয়টা ভাবে বিভাজিত হয়? 5টা। এই 5টা কি কি বলতো স্যার? আমরা জানি ওই যে প্রোফেজ, প্রোফেজ, প্রোমেটাফেজ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনাফেজ, and finally টেলোফেজ। আচ্ছা, এই একটু একটু শুনো, আমরা প্রত্যেকটা সম্পর্কে ডিটেইলস আলোচনা করবো যে প্রোফেজ কি, এটার মধ্যে কি কাহিনী ঘটে, কি কি হয়, এটা চিত্রটা দেখতে কি মনে হলো পরীক্ষা আসে, রাইট? তাহলে আমরা এগুলো সম্পর্কে আগে জানবো, তার আগে একটু জিনিস ফলো করো। এই যে ফেজ আছে না, ফেজ, এই ফেজ মানে কি? ফেজ মানে হচ্ছে এই যে ফেজ, ফেজ মানে আমরা বলতে চাচ্ছি দশা, ঠিক আছে? এই যে প্রো আছে না, এই প্রো মানে হচ্ছে আদি, আদি বা পাক, মানে প্রথম, প্রথম, ফার্স্ট। প্রো মানে ফার্স্ট। আর এই যে টেলো আছে না, এই টেলো মানে লাস্ট। তাহলে কি বললাম? এই যে প্রো আছে না, এই প্রো মানে মনে রাখবা ফার্স্ট। আর টেলো আছে না, টেলো, এই টেলো মানে রাখবা লাস্ট। মনে থাকবে? এরপর এই যে দেখো মেটা, মেটা, মেটা আছে না, মেটা, মেটা মানে মনে রাখবা মাঝখান। মেটা মানে কি? মেটা মানে মাঝ বরাবর, মাঝ বরাবর বা মাঝখান, ঠিক আছে, মিডিল। আর প্রো মেটা মানে কি? মাঝেরও আগে। মানে প্রো মেটা মানে কি? মাঝখান, তো মেটা মানে মাঝ, আর প্রো মেটা মানে হচ্ছে মাঝেরও একটু আগে, ঠিক আছে। আর অ্যানাফেজ মানে ওটা বা ওই মাঝেরও একটু পরে। স্যার কি শুরু করলে স্যার, কিছু মাথায় ঢুকতেছে। আচ্ছা ঠিক আছে, ঢোকার প্রয়োজন নেই, শুধু 3টা লাইন মনে রাখো। প্রো মানে ফার্স্ট, টেলো মানে লাস্ট, আর মেটা মানে মাঝখান। ওকে, বুঝে গেছে? আচ্ছা, এই নিয়ে আমরা আলোচনা করবো। আর ফেজ ওয়ান আমরা জানি দশা, এই নিয়ে কোনো সন্দেহ আছে, সংশয় আছে? আমরা এখন পড়বো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আজকে আমরা শেষ শেষ করে ট্রাই করবো, 5টে আমরা শেষ করে ট্রাই করবো, ঠিক আছে? একটু দেখো। আচ্ছা শোনো শোনো, এই শোনো, আমরা এই প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এগুলো দেখার আগে আমরা জাস্ট একটা ফিগার আউট করি, ওইটার মতো সবগুলো হবে, ঠিক আছে? এখন একটা জিনিস দেখাবো, এটার মতো সবগুলো হবে, জাস্ট একটু দেখো। ওকে, সাপোজ ধরো আমরা যেটা নিয়ে আলোচনা করবো মূলত আমরা উদ্ভিদ কোষ নিয়ে, আমরা যেহেতু বোটানি পড়তেছি, আমরা উদ্ভিদের সেল ডিভিশন দেখাবো, উদ্ভিদের কোষ বিভাজন দেখাবো। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এগুলো যাই দেখাবো সবগুলো একটা উদ্ভিদের কোষের বিভাজন দেখাবো। উদ্ভিদের একটা সাপোজ ধরো একটা উদ্ভিদের সেল, ঠিক আছে? আচ্ছা এরকম না, এরকমই থাকে মূলত, বাট আপনাদের বই যেভাবে দেওয়া আছে আমি ওইভাবেই দেখি। আপনাদের বই কিভাবে দেওয়া আছে? আপনাদের বই এরকম দেওয়া আছে, তাই না? আপনাদের বই দেখবে যেরকম দেওয়া আছে, সুন্দর করে এরকম দেওয়া আছে। যদি ভুল না করি, বইয়ে এরকম দেওয়া আছে, রাইট? আচ্ছা, সাপোজ ধরো যে এটা একটা, সাপোজ ধরো এটা একটা কি সেল, এই টোটাল এই পুরো ফিগারটার নাম কি, এই চিত্রটার নাম কি? ধরো আমরা একটা সেল, সেলে এটা ছোট একটা অংশ, এটা কিভাবে বিভাজিত হয় এই সেলের ভিতরে? আচ্ছা বলো তো, এই যেটা বাউন্ডারি, এইটার নাম কি? এটার নাম কি বলো তো? এটার নাম কি? এটার নাম কি বলো তো? বাউন্ডারি। বাউন্ডারি মানে কি? প্রাচীর। এটা হচ্ছে প্রাচীর। সুন্দর কথা, প্রাচীর। আর বলো তো এটা কিসের প্রাচীর? কোষ না, সেল বা কোষ। এটা কোষের প্রাচীর, তাহলে আমরা লিখলাম যে কোষ প্রাচীর। এটা তো একটা প্রাচীর, বাউন্ডারি না, আবরণ না। তাহলে এটা কিসের আবরণ? কোষের আবরণ। তাহলে কোষের আবরণ বা কোষের প্রাচীর, কোষ প্রাচীর বা কোষের আবরণ, বা আপনি ইংলিশে বলতে পারেন যে সেল ওয়াল। যাই বলেন তাই, আপনি স্যার কোষের ইংলিশ হচ্ছে সেল, লিখলেন সেল, প্রাচীর ইংলিশ হচ্ছে ওয়াল, আপনি লিখলে ওয়াল, তাহলে সেল ওয়াল। সমস্যা আছে? আচ্ছা, এবার আসো, এই যে সেল, সেলের ভিতর কি কি পাওয়া যায় দেখো। সেলের ভিতর সুন্দর একটা নিউক্লিয়াস পাওয়া যায়। এটা কি? এটা একটা
নিউক্লিয়াস। এটা কি স্যার? এটা একটা নিউক্লিয়াস। তাহলে এটার নাম কি? এটা একটা নিউক্লিয়াস। 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 এই নিউক্লিয়াসের চতুর্দিকে কি থাকে? ফুটো ফুটো, এগুলোর নাম কি? সাইটোপ্লাজম। এগুলো সেই আমরা ছোটকাল থেকে জানি, রাইট? এগুলোর নাম কি স্যার? এগুলো হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। তাহলে আমরা এগুলোর নাম কি? এগুলোর নাম দিলাম আমরা, এই যেগুলোর নাম হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। ওকে, এবার আসো, এই যে এটার নাম কি? এই যেগুলোর নাম কি, যে পেছনে পেছনে এগুলোর নাম কি? তাহলে আমরা জানি স্যার ক্রোমাটিন তন্ত্র বা ক্রোমোসোম। ঠিক আছে, আমরা লিখলাম যেগুলো, এগুলো কি স্যার? এগুলো হচ্ছে ক্রোমোসোম। এগুলো হচ্ছে ক্রোমোসোম। ঠিক আছে, ক্রোমোসোম বা ক্রোমোসোম যেটাই বলবা সেটাই রাইট, বা ক্রোমাটিন তন্ত্র, এক কথায়। তারপর এই যে এটার নাম কি স্যার? এটা হচ্ছে নিউক্লিওলাস। এটার নাম কি? নিউক্লিওলাস। নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ভিতরে যেটা থাকে এটার নাম হচ্ছে নিউক্লিওলাস। তাহলে এটা কি স্যার? এটা হচ্ছে নিউক্লিওলাস। এগুলো আমরা কি দেখাচ্ছি? এটা সেলের ভিতর কি কি থাকে ওটা দেখাচ্ছি। আমরা পরে প্রোফেস প্রোমোটাফেস গুলো পড়বো। আবার তো মনে রাখো যে সেলের ভিতর কি কি পাওয়া যায়। এটা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস। আচ্ছা, এবার আসো, এই টোটাল বডিটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের উপরে এরকম একটা আবরণ থাকে না? এই নিউক্লিয়াসের উপরে কোনো আবরণ থাকে না? আবরণ মানে একটু ভালো করে চিত্র দেখলে দেখবা যে এরকম সুন্দর সুন্দর আবরণ থাকে, রাইট? আবরণ থাকে না? বলতো এই আবরণগুলোর নাম কি? আচ্ছা, এটা হচ্ছে নিউক্লিয়াস হয়, তাহলে এই আবরণের নাম কি? ধরো এটা একটা পুরোটা নিউক্লিয়াস, রাইট? পুরোটা নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াসের যে আবরণ, এটা কি? এটা কি আবরণ না? আবরণ। আবরণ এটা কিসের আবরণ? সেটা নিউক্লিয়াসের আবরণ। তাহলে লিখলাম আমরা নিউক্লিয়ার আবরণ। নিউক্লিয়ার আবরণ। আবরণ ইংলিশ হচ্ছে মেমব্রেন, বা আপনি আবরণের জায়গায় দিতে পারেন স্যার একটা পর্দা। তাহলে নিউক্লিয়ার পর্দা। নিউক্লিয়ার আবরণের জায়গায় লিখতে পারেন নিউক্লিয়ার পর্দা। যদি আপনার মন চায় না শোন, আমি ইংলিশ মেয়ে, আমি ইংলিশে বলতে চাই, তাহলে আপনি বলবেন নিউক্লিয়ার মেমব্রেন, তাই না? আপনি লিখবেন যে নিউক্লিয়ার মেমব্রেন। আপনি যেটাই লিখেন ওটাই সঠিক, ঠিক আছে? নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ওয়াল, নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার আবরণ, আপনার স্যার যেটা ভালো লাগে ওইটাই লিখেন। কথা হচ্ছে জিনিসটা তো সেম। আচ্ছা, আর কি কি আছে দেখো তো? আর তো তেমন কিছু নাই স্যার। এগুলো হচ্ছে নিউক্লিয়ার এই সেল রন্ধ্র, আর এগুলো লাগবে না। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এই যে ক্রোমাটিন আছে না বা ক্রোমোসোম, ক্রোমোসোমটাকে একটু জুম করে, এই ক্রোমোসোমটাকে আমরা একটু জুম করি, এটা কিরকম আছে? পেঁচা পেঁচা আছে না? এটা আমরা জুম করি, জুম করলে এরকম দেখেন, এরকম দেখো তো, জুম করলে এরকম দেখে না? আচ্ছা, এর একটা জিনিস মনে করো, জুম করলে যে মাঝখানে একটা ক্রস হয়েছে না, এই ক্রসের এখানে সুন্দর একটা বুটা থাকে, বুটা 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 বুঝো? আম খাওয়ার পর নিচে ভিতর কি বের হয়? এটা বীজ বের হয় না? এই যে বীজকে বলে বুটা। এই যে বুটা আছে না, এই বুটাটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। এটার নাম কি? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার। ওকে। আর এই দুইটার নাম কি? এই দুই পাশের নাম কি? এই দুই পাশের নাম কি? এগুলো হচ্ছে স্যার বাহু। এগুলো কি স্যার? বাহু। এগুলো হচ্ছে বাহু। বুঝে গেছে? বা আমরা বলতে পারি দুইটা নাম, এই দুইটাকে হচ্ছে বলে ক্রোমোসোম। যাই বলো না, তাহলে আমরা কি কি পেলাম? যে একটা সেলের ভিতর পুষ্পা, মানে একটা সেলে ফার্স্টে কোষপ্রাচীর থাকে, তার ভিতরে একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের সাথে নিউক্লিয়ার পর্দাও থাকে বা নিউক্লিয়ার আবরণ থাকে। এর আশেপাশে সাইটোপ্লাজম ছড়িয়ে ছিটিয়ে থাকে। এর ভিতরে নিউক্লিওলাস পাওয়া যায়, ক্রোমোসোম পাওয়া যায়। এই ক্রোমোসোম নিয়ে আমরা ডিটেলস পড়ব। আমরা যখন যে কোষের যে অধ্যায়টা আছে না, কোষের গঠন, এখানে এই ক্রোমোসোমের ভিতর কি কি পাওয়া যায়, আরএনএ, ডিএনএ, কোষের ভিতর লুকাস, নন লুকাস, অনেকগুলো পাবো। এগুলো পরের বিষয়। আপাতত এতটুকু মনে রাখো যে এই ক্রোমোসোমের মধ্যে এটা মাঝখানটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, পাশে হচ্ছে বাহু। যেহেতু আমরা এই নিউক্লিয়াসের বিভাজন করব, কেরিওকাইনেসিস মানে কি? নিউক্লিয়াসের বিভাজন। আর আমরা এখন যা পড়বো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এগুলো কি স্যার? ওই কেরিওকাইনেসিস দাব। তার মানে নিউক্লিয়াসের দাবটা করবো আমরা, নিউক্লিয়াস কিভাবে বিভাজিত হয়। সেজন্য মনে রাখবা এই ক্রোমাটিন এবং নিউক্লিয়াস, নিউক্লিয়াস এই তিনটা নিয়ে মূলত আমাদের আজকে আলোচনা। এই ক্রোমোসোমটা কিভাবে বিভাজিত হয়ে হয়ে নিউক্লিয়াস থেকে আরেকটা নিউক্লিয়াস হয়, এই নিয়ে আলোচনা। সেজন্য মনে রাখবা এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আসো আমরা তাহলে প্রফেস শুরু করি। এটা আপনারা জাস্ট মাইন্ডে রাখবেন, ঠিক আছে? ওকে, বুঝেছিলাম কিন্তু। আচ্ছা। আচ্ছা, এবার আসো আমরা প্রত্যেকটা ধাপ সম্পর্কে জানবো। দেখো, আমরা প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ প্রত্যেকটা সম্পর্কে আমরা ইন্ডিভিজুয়াল জানবো। তো মনে রাখবা প্রত্যেকটা ধাপকে আমরা তিনটা স্টেজে জানবো। নাম্বার এক, আমরা প্রত্যেকটা ধাপের শুরুতেই এই ধাপ সম্পর্কে সুপার কিছু কথা আছে, ঠিক আছে?
যে এটা টানা মুখস্থ করে রাখতে হবে। যেমন প্রোফেজকে ফার্স্ট ধাপ, এটা আমাকে টানা মুখস্থ করতে হবে, এটাতে নিউক্লিয়াস সবচেয়ে বড় হয়। এরকম প্রত্যেকটা ধাপ সম্পর্কে আমরা কিছু সুপার ওয়ার্ড বলবো, যেগুলো আপনাকে মনে রাখতে হবে। তাহলে এমসিকিউতে আসে আসে এবং আসবে। ঠিক আছে। নাম্বার 2, আমরা ওই ধাপের একটা সুন্দর করে গল্প বলবো। গল্প মানে একটা কাহিনী বলবো, ওই কাহিনীর সাথে ওর বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। আর নাম্বার 3, আমরা সুন্দর করে একটা ফিগার আউট করবো। মূলত আমরা ফিগার আউটের সাথে আমাদের এই গল্পটা সামঞ্জস্য রাখবো। গল্পের সাথে যে এটা মানে এই গল্পটা যে এর উদ্দেশ্যে এটা মনে রাখবা, বাট এই গল্পটা কি এটার ভিতর ঢুকাই দিতে যায় না। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, শোনো। আচ্ছা, আমরা যেখানে ছিলাম প্রফেস, প্রফেস সম্পর্কে আমরা ফার্স্টে জানবো যে প্রফেসটা আসলে কি। মনে আছে? প্র মানে কি? আদি বা পাক মানে প্রথম। তাহলে প্রফেসটা মনে রাখবা এই প্রথম ধাপ। তাহলে কিসের প্রথম ধাপ? ক্যারিওকাইনেসিস বা মাইটোসিসের প্রথম ধাপ কি? হ্যাঁ, প্রোফেজ। তাহলে কি বুঝলাম? ক্যারিওকাইনেসিসের প্রথম ধাপ হচ্ছে প্রোফেজ। আর এই প্রোফেজটা হচ্ছে নিউক্লিয়াস বড় হয়, নিউক্লিয়াসটা আকারে বড় হয় এবং এটা সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। এটা আপনি মনে রাখতে পারেন, এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। এটা হচ্ছে ফার্স্ট ধাপ এবং সেটা সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়, দীর্ঘস্থায়ী পর্যায়। আচ্ছা বলো তো, আমরা লাইফে যখনই কোনো কিছু যখন শুরু করি, শুরুতে সেটা একটু সময় বেশি লাগে না? এই সাপোজ ধর আপনি সাইকেল চালানো শিখবেন, এটা কি সময় বেশি নেয় না? সাইকেল চালানো শেখার পর কি আর আপনাকে মানে এত সময় লাগে? টাস টাস করে তো করে ফেলে, তাই না? তাহলে শুরুতে আমরা যেটা করি, ধরুন পড়াশোনার ক্ষেত্রে প্রথম যে অধ্যায়টা আপনি পড়েন অনেক সময় লাগে, তাই না? দ্বিতীয়বার যে অধ্যায়টা পড়েন সেটা আবার কম সময় লাগে। তাহলে প্রথম যেগুলো করা হয় এগুলো স্বাভাবিক, এটা সময় লাগে। তাহলে মনে রাখবা যে প্রথম যে ধাপ, এটা হচ্ছে প্রথম ধাপ এবং সেটা দীর্ঘস্থায়ী। মানে এই ধাপটা সম্পন্ন হতে অনেক সময়ের প্রয়োজন। বুঝা গেল? এবং মনে রাখবা এই ধাপে নিউক্লিয়াসটা আকারে বড় হয়। আমরা যেটা ফিগার আউট করি, এই দেখো এটা হচ্ছে প্রফেজের ফিগার এন্ড নিউক্লিয়াস বিশাল বড়। আচ্ছা শোনো, এটা মনে রাখা একটা কাহিনী আছে। আচ্ছা, কাহিনী বলার আগে ফিগার সম্পর্কে আমরা একটু জেনে নিই। আসো, দেখো তো এটা ফিগার, এটার নাম কি? এই চারপাশের দেয়ালের নাম কি? কুশপাচ্ছি, এটা আমরা জানি। আর এই বড় যে ডিম্ব এটা দেখতে পাচ্ছি, এটা কি স্যার? এটা নিউক্লিয়াস, এটা আমরা জানি। আর নিউক্লিয়াসের যে বাইরের যে পর্দা, এই পর্দাটার নাম কি? নিউক্লিয়ার পর্দা, এটাও আমরা জানি। এবার আসো, এই দেখো আমরা এর আগের পিকচারে মানে ফার্স্ট আমরা কি দেখছিলাম? এভাবে দেখছিলাম না? এগুলো কি ছিল? ক্রোমোসোম। বাট এগুলো আমরা জুম করলে কিরকম দেখাইছিলাম? এরকম দেখাইছিলাম, রাইট? এরকম দেখাইছিলাম না? তো এগুলা এরকম ঠিকই ছিল, কিন্তু একটু পর আমরা বুঝবো। আপাতত মনে করো কিন্তু এগুলো যে মাঝখান দিয়ে চুইটে গেছে, মাঝখান দিয়ে কি চুইটে গেছে, চুইটে যাওয়ার পর এই অবস্থা। একটু পর আমরা বলবো কেন চুটছে, কিভাবে চুটছে, কোন কারণে চুটছে, কি উদ্দেশ্যে চুটেছে, সবগুলো আমরা জানবো। আপাতত এতটুকু মনে ছিল এভাবে, তারপর হয়ে গেছে এভাবে। এই যে এভাবে হয়েছে না, তাহলে এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে ক্রোমোসোম। বাট এই যে মাঝখানেটার নাম কি মনে আছে? বলেছিলাম কিছুক্ষণ আগেই বলেছি, সেন্ট্রোমিয়ার। এই যে লিখে রাখছি সেন্ট্রোমিয়ার, এগুলোর নাম হচ্ছে ক্রোমোসোম। আর এটার নাম কি? নিউক্লিওলাস। আর এইগুলোর নাম কি বলতো? এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে সাইটোপ্লাজম। এগুলোর নাম কি? সাইটোপ্লাজম। শোনো, এই যে আমি সবগুলো লিখেছি না, পরীক্ষা হলে এগুলো লিখে লাগবে না। আপনাদের জাস্ট সেন্ট্রোমিয়ার, ক্রোমোসোম আর নিউক্লিয়াস বা নিউক্লিয়ার পর্দা লিখলে এরা। তবে হে, আপনি যদি নিজেকে মনে করেন না স্যার আমি পারফেক্ট স্টুডেন্ট, আমার জানার খুব ইচ্ছা, আমি জানতে চাই এবং আমি পারফেক্টলি কোনো জিনিস স্যারকে ডেলিভার করতে চাই, তাহলে ঠিক আছে আপনি এগুলো পড়ুন, সবগুলা লিখে দিবা। এবং কি দেখো, এই যে এগুলো কোষের ভিতর যেগুলো সাইটোপ্লাজম, আর এই যে এটা নিউক্লিয়াসের ভিতর যেগুলো এগুলো বলে নিউক্লিওপ্লাজম। যদি আপনি নিজেকে ট্যালেন্ট মনে করেন তাহলে এটা মনে রাখবা। কোষের ভিতর যে ফুটা ফুটা যেগুলো এগুলো হচ্ছে সাইটোপ্লাজম। কোষের ভিতর যে প্লাজম সেগুলো হচ্ছে সাইটোপ্লাজম। আর নিউক্লিয়াসের ভিতর যেগুলো সেগুলো হচ্ছে নিউক্লিওপ্লাজম। এক্সট্রা একটু মনে রেখে দিও, ঠিক আছে? নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম। তাহলে বুঝে গেছে এটা? আচ্ছা এবার আসো আমরা মূল কথা আসি। দেখো, প্রফেসের ক্ষেত্রে মনে রাখবা এটা হচ্ছে প্রথম কথা, প্রথম ধাপ এবং দীর্ঘস্থায়ী। এবং দেখতে দেখো নিউক্লিয়াসটা আকারে কি বড়, নিউক্লিয়াসটা আকারে কি বড়। এবার একটা বিষয় মনে রাখবা, এই ক্রোমোসোম গুলার ক্ষেত্রে, এই ক্রোমোসোম গুলার ক্ষেত্রে মনে রাখবা ক্রোমোসোম গুলা সংকুচিত হয়, খাটো হয়, মোটা হয়, দেখতে স্পষ্ট হয়। স্যার কিছুই বুঝি নাই, কিছুই বুঝি নাই। শোনো শোনো শোনো, আচ্ছা দেখো, এই ক্রোমোসোম গুলা খাটো হয়, আমরা বলছি কি সংকুচিত হয়, তারপর খাটো হয়, তারপর মোটা হয়, দেখতে স্পষ্ট হয়। 1 মিনিট, আজান হচ্ছে তো একটু অপেক্ষা করো। আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা আমরা ছিলাম যে এটা ক্রোমোসোম সংকুচিত হয়, খাটো হয়, মোটা হয় এবং স্পষ্ট হয়। এটা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা দাঁড়াও, প্রথম কথা হচ্ছে স্যার এই ক্রোমোসোমটা সংকুচিত হবে কেন বা কি কারণে সেটা সংকুচিত হয়? খুবই সহজ স্যার। দেখো, এই যে সংকুচিত হয় না, মনে আছে? এই পোলা পাই মনে আছে?
ইন্টারফেসে কি কাহিনী করছিল মনে আছে? এটা মনে আছে না? দেখো তো, এই যে সিডি কি আছে না, সিডি এর ফুল মিনিং কি রে, কমেন্টে জানাও। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। এই কাইনেসের সাথে কি যুক্ত ছিল? পিও4, মনে আছে? পিও4 মানে কি? ফসফেট। এই দুইটা কি করেছিল? দুটা একত্রিত হয়ে প্রোটিনের ফসফোরাইলেশন ঘটেছিল। ওই যে প্রোটিনের ফসফোরাইলেশন, এই প্রোটিনের যে ফসফোরাইলেশন ঘটেছিল, এর কারণে মূলত এই ক্রোমোসোম গুলা সংকুচিত হয়। আর যখনই কোনো জিনিস সংকুচিত হয় সেটা অটোমেটিকলি খাটো হয়ে যায়, আর যখনই কোনো জিনিস খাটো হয় সেটা অটোমেটিকলি মোটা হয়ে যায়। আর যেই কিনা কোনো জিনিস মোটা হইলো তা দেখতে একটু ক্লিয়ার হয়, স্পষ্ট হয়। কি বুঝো নাই? আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে বুঝাতে বুঝাতে বুঝছো না, আমি নিজেই কম বুঝি। আচ্ছা দেখো, সাপোজ সাপোজ ধরো এটা কি, এটা ধরো এটা ক্রোমোসোম, ধরো এটা ক্রোমোসোম। ফার্স্টে কি বললাম? এটা ওই যে প্রোটিনের ফসফোরিলেশন কারণে কি হয়েছে? সংকুচিত হয়েছে। মানে কি সংকুচিত? মানে কি এরকম সংকুচিত হয়েছে। এবার দেখো, এটা সংকুচিত হওয়ার পর এরকম দেখো, সংকুচিত হইলো হইলো হইলো, সংকুচিত হইলো হইলো, তারপর কি হইলো? খাটো হয়ে গেল। কিছু বুঝো নাই? ছিল এরকম, তারপর আর সংকুচিত হওয়ার পরে এরকম কিরকম হয়েছে? এরকম খাটো হইতে হইতে মানে সংকুচিত হইতে মানে খাটো হয়ে গেল। কি ছোট হয়ে গেল না? খাটো মানে কি? ছোট হয়ে গেল। দেখো ছোট হওয়ার পরে কি মোটা হয়ে গেছে না? আগে ছিল চিকন, হয়ে গেছে মোটা। তাহলে কি ছিল সেটা? নর্মাল, তারপরে সংকুচিত হইলো, সংকুচিত হওয়ার পরে এটা মোটা হইলো, মানে খাটো হইলো, খাটো হওয়ার পরে সেটা মোটা হইলো। এবার দেখো এটা দেখতে ক্লিয়ার দেখাচ্ছে, স্পষ্ট দেখাচ্ছে। এরকম দেখতে যতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে, যদি এরকম হয়, এরকম যদি মোটা হয়, তার মানে কি আরো ক্লিয়ার দেখা যাচ্ছে না? এটা রে বুঝে নাই? আমরা বললাম এটা সাপোজ ধরো এরকম যখন ছিল, স্বাভাবিক যখন ছিল সেটা একটা ভিন্ন বিষয়, ঠিক আছে? ধরো এটা মুড়িয়ে মুড়িয়ে আমরা যখন এটা মুড়তে 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 যখন আমরা এরকম বড় হয়ে গেল না, তো বড় হওয়ার মানে কি? এটা লেন্থ কমে গেল। লেন্থ কমে মানে কি? সেটা খাটো হইলো, ছোট হইলো। আর যে কিনা ছোট হইলো সেটা কি? এটা মোটা হয়ে গেছে না? আগে ছিল চিকন, এগুলো এগুলো মোটা। আর যখনই আমরা দেখলাম এটা মোটা হয়ে গেছে, তখন আমাদের দৃষ্টিগোচর বেশি হয়, মানে আমরা সহজটা দেখতে পাই, এটা ক্লিয়ার দেখা যায়, স্পষ্ট দেখা যায়। এই কথাগুলো এই যে এখানে তুলে রাখছে। আমরা কি বললাম? যে এটা ক্রোমোসোম, সেটা সংকুচিত হয়। কেন হয়? ওই যে প্রোটিনের ফসফোরিলেশনের কারণে সংকুচিত। যেই মাত্র ওই ক্রোমোসোমটা সংকুচিত হইলো, তাহলে যখন সংকুচিত হইলো তখন সেটা খাটো হইলো, মানে ছোট হইলো। আর যখন সেটা খাটো হইলো তখন সেটা মোটা হইলো। আর যেই কিনা সে মোটা হইলো তখন তাকে আমরা দেখতে স্পষ্ট হইলো। কি বুঝো নাই? আচ্ছা, এরপরটাতে আসো। প্রোটিনের ক্রোমোসোমের জলবিয়োজন করে চাপ। দেখো ধরো সাপোজ আপনারা যারা কাপড় ভিজিয়ে রাখেন, কাপড় ভিজানোর পর সাপোজ ধরো কাপড় ভিজানোর পর কি হয়? এটাতে পানি পানি জমে। পানি তুমি যখন এটাকে এরকম মুড়িয়ে দাও, এরকম যখন এটাকে মুড়িয়ে দাও, তখন কি পানিগুলা ঝরে যায়, পানিগুলা পড়ে যায়। আরেকটা বিষয় মনে রাখবা, দেখবা আমরা যখন ধরো সাপোজ একটা লাল শার্ট তুমি পানিতে ভিজায় রাখছো, পানিতে ভেজানোর পর এটা কি লাল দেখা যায়? না স্যার, এটা তো স্যার খয়েরি কালার হয়ে যায় বা মেরুন কালার। এক কথা শেষ, লাল থাকে না, মানে লাল বোঝা যায় না। এটা যে লাল শার্ট বোঝা যায় না, অন্য একটা কালারে রূপান্তরিত হয়ে যায়। তারপর এটা পানি থেকে তুলে যখন এটা পানিগুলা জড়াই ফেলো, তখন কি হয়? তখন আবার বোঝা যায়, ও আচ্ছা এটা তো লাল। বুঝতে পারছো আমার কথা? তাহলে কি বুঝলেন? এটা যখন মুড়াও তাহলে কি পানিগুলা জড়ে যায়, পড়ে যায়, এবং তার রংদান ক্ষমতা বৃদ্ধি পায়, মানে সেটা আরো উজ্জ্বল দেখেছে। এই দুইটা কথা এই যেখানে লেখা। আমরা 2 নম্বরে বললাম যে ক্রোমোসোম গুলো, এই ক্রোমোসোম গুলো যখন এই যে স্পষ্ট হয়, যখন এই যে মুড়ে সংকুচিত মানে কি মুড়াইছিলাম না, এই মুড়ানোর সময় কি হয়েছে? ক্রোমোসোম গুলার জল বিয়োজন ঘটেছে। জল বিয়োজন। ও স্যার, এই জল বিয়োজন কি স্যার? স্যার এটা প্রমিত বাংলা ভাষায় আমাদের যে শিক্ষাবিদ্যা যারা আছে, যারা আমাদের এই সিলেবাসগুলো প্রণয়ন করে, বা যারা রাইটাররা, তারা না আমাদেরকে হুদায় কষ্ট নেই, কোনো কারণ ছাড়াই কষ্ট নেই। আচ্ছা কি দরকার ছিল এই যে মুড়াই? জলবিয়োজন মানে বুঝো নাই? হ্যাঁ, জলবিয়োজন মানে গোটা বেডি রে। জল মানে কি রে? জল মানে কি? পানি। জল মানে কি? পানি। আর বিয়োজন মানে কি? বিয়োগ করা। মেতে পড়ো নাই? যোজন বিয়োজন। কি মনে নাই? যোজন বিয়োজন মনে আছে না? যোজন মানে কি? যোগ করা। বিয়োজন মানে কি? বিয়োগ করা। যোগ করা মানে কোনো জিনিস যোগ করা, মানে এড করা। আর বিয়োজন মানে কি? বিয়োগ করা, কোনো জিনিস এক জায়গায় কমিয়ে ফেলা। তাহলে জল বিয়োজন মানে কি? পানি কমে যাওয়া। তাহলে এটা যখন মুড়াইছিলাম, মুড়াইলে কি হয়? পানি পড়ে যায় না, জল বিয়োজন ঘটে না? এই যে জল বিয়োজন ঘটলো, ঠিক আছে? আমাদের শিক্ষাবিদরা তো আর কিছু পায় না, উদায় কষ্ট করে শব্দগুলো ঢুকেছে। লিখতেই তো পারছো যে ফলে ক্রোমোসোম থেকে পানি কমে যায়। না, এটা লিখবে না, তাহলে জল বিয়োজন। আর কিছু কিছু আছে না মাল্টি ট্যালেন্ট আমাদের শিক্ষাবিদ, বলে না এটা জল বিয়োজন না, এটা ডিহাইড্রেশন। হ্যাঁ, ডিহাইড্রেশন বেঠা। তাহলে মনে রাখবা, এটা এমসিকিউতে আসবে কিন্তু, ঠিক আছে? তো একটা জিনিস মনে রাখবা, যখন দেখবা কোন শব্দটা বায়োলজি মানে সায়েন্সের কোনো সাবজেক্টে কোন শব্দ প্রমিত বাংলাদেশে ব্যবহার করা হয়েছে, মনে রাখবা ওই শব্দটা আপনার জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে এমসিকিউর জন্য এবং মেডিকেল বা বিভিন্ন ভার্সিটি পরীক্ষার জন্য।
ঠিক আছে, আপনার বোর্ড পরীক্ষার জন্য। কেন এটা অনেকবার পরীক্ষা আছে যে ক্রোমোসোমের ডিহাইড্রেশন, ইংলিশে বলে জলবিয়োজনকে বলে ডিহাইড্রেশন। ইংলিশে প্রশ্ন আসে যে কোন পর্বে ক্রোমোসোমের ডিহাইড্রেশন দেখা যায় বা ডিহাইড্রেশন ঘটে প্রফেসে। খুব সুন্দর প্রশ্ন কিন্তু এটা, কোন ধাপে বা কোন পর্যায়ে ক্রোমোসোমের জলবিয়োজন ঘটে সেটা হচ্ছে প্রফেসে। এটা এমসিকিউতে কিন্তু আসে, এটা ভালো করে মনে রাখবা, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম, যখন আমরা মুড়াই দিলাম তখন জলবিয়োজন ঘটলো, পানি কমে গেল। এখন আমরা বললাম যখনই পানি কমে যায় তখন কি ওই কাপড়ের রংটা আরো উজ্জ্বল হয়। ক্রোমোসোম যখন মুড়াই গেলাম তারপর পানি পড়ে গেল, মানে জলবিয়োজন ঘটলো, তখন কি ক্রোমোসোমটা দেখতে আরো উজ্জ্বল হবে, সুন্দর হবে। এই যে লিখে রাখছি, ক্রোমোসোম গুলোর রং ধারণ ক্ষমতা বাড়ে, বাড়ে মানে কি বৃদ্ধি পায়। এতটুকু কি ক্লিয়ার রে? এই তিনটা কথা আপনি মনে রাখলে আপাতত এনাফ, একটা দুইটা তিনটা, ঠিক আছে? আর তিনটা কথা লিখে রাখছি, এগুলো জাস্ট আনুষঙ্গিক হিসেবে মনে রাখবে কেমনে। আচ্ছা দেখো তো, এই যে এটা কি ছিল এভাবে, তাই না? তারপর কি হয়েছে দেখো তো, এই ক্রোমোসোম যেভাবে আছে এই সেন্ট্রোমিয়ারটা কি যেভাবে আছে ওইভাবে রয়ে গেছে না? আমাদের ক্রোমোসোমটা জাস্ট দুইটা পার্ট আছে, ছিল একটা একটা এরকম ছিল না, একটা ছিল না, একটা হয়ে গেল দুইটা, এই কাহিনী তো করছে। বাট আমাদের সেন্ট্রোমিয়ারটা ঠিকই আছে। এই লাইনটা লিখে আছে দেখো, সেন্ট্রোমিয়ার ব্যতীত মানে সেন্ট্রোমিয়ার ছাড়া লম্বালম্বি দুটি অংশে বিভক্ত হয়। কি বিভক্ত হয়? ক্রোমোসোম। বাপরে, আমরা সবগুলো আপনাদের ক্রোমোসোম নিয়ে লিখছি, তাই না? আপনারা যখন লিখবেন যে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত, একটু কষ্ট করে লিখে ফেলবেন যে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুটি অংশে বিভক্ত হয়। সংশয় আছে, সন্দেহ আছে? আচ্ছা, তারপর স্পন্দনযন্ত্রের সৃষ্টি হয়। এখন শোনা শোনা এই কথাটা একটু মনে রাখবে স্যার, আমরা এই পরের ধাপে এই নিয়ে ডিটেলস আলোচনা করবো। এই যে এরকম থাকে না, পরবর্তী অর্থাৎ প্রোফেজ থেকে যখনই সে প্রোমেটাফেজে যেতে চায় তখন মনে রাখবা এই যে নিউক্লিয়ার আছে না, এই যে নিউক্লিয়াস আছে না, নিউক্লিয়াস এটা আস্তে আস্তে বিলুপ্ত হতে শুরু করে, মানে কমা শুরু হয়ে যায়। যে এটা মানে কি বোঝাচ্ছি, সেটা বিলুপ্ত হচ্ছে। এবং যে নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন এটা আস্তে আস্তে যেরকম এরকম আস্তে আস্তে সেটা বিলুপ্ত হচ্ছে। বিলুপ্ত মানে কি, সেটা উদা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সেটা উদা হয়ে যায় এই পর্বের শেষের দিকে। এবং সেখানে আরেকটা যন্ত্রের সৃষ্টি হয়, স্পন্ডল যন্ত্র। এবার যদি প্রশ্ন করছে স্পন্ডল যন্ত্র কি, কাকে বলে, কত প্রকার, কি কি ব্যাখ্যা সব বলো, রাত্রি মারুন। গত লেকচারে বলছি না যে স্পন্ডল যন্ত্র কি, আসলে এটা কাজ কি, এটা মনে রাখবা। স্পন্ডল যন্ত্র মানে যে এরকম একটা সুন্দর একটা, এই যে এরকম এরকম কিছু জিনিস তৈরি হবে, যেরকম, ঠিক আছে, এরকম কিছু জিনিস তৈরি হবে, জাস্ট এতটুকু মনে রাখো। এখান থেকে তৈরি হওয়ার সৃষ্টি হবে, মানে প্রোফেজে এটা সূচনা করবে। তার মানে কি বললাম, যে স্পন্ডল যন্ত্র আছে না, এই স্পন্ডল যন্ত্রটা, স্পন্ডল যে যন্ত্র এটা এই প্রোফেজ ধাপে সূচনা করবে, মানে সেটা সৃষ্টি হওয়া শুরু করবে। মানে ওইদিকে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হবে, মানে আস্তে আস্তে উধাও হয়ে যাবে। ওইদিকে আবার নিউক্লিয়াস আমাদের স্পন্ডল যন্ত্র এটা আস্তে আস্তে বেসে উঠবে। এই তো, তাহলে কি কি বললাম, আমরা বললাম যে স্পন্ডল যন্ত্র আছে না, স্পন্ডল যন্ত্রের সৃষ্টির সূচনা ঘটে, মানে আস্তে আস্তে এটা সূচনা হয়। পরবর্তী ধাপে দেখবো আমরা, অর্থাৎ প্রোমেটাফেজে দেখবো এটা সুন্দর করে আকার ধারণ করে। এরপরে বললাম কি নিউক্লিওলাস, মানে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন, এছাড়া নিউক্লিওলাস এটাও লিখতে পারো যে নিউক্লিওলাস। এগুলা কি হয়, বিলুপ্ত হতে থাকে, এগুলো বিলুপ্ত হচ্ছে। এবার প্রশ্ন হতে পারে স্যার এগুলো কেন বিলুপ্ত হয় স্যার, এগুলো কি রিজন স্যার? ওই যে দিন শেষে একটাই কথা, ওই যে সিডিকে আর ফসফেট, যে প্রোটিনের যে ফসফোরিলেশন করছে না, ওই ফসফোরিলেশনের কারণে এটা ফার্স্টে কি হয়েছিল, সংকুচিত হয়েছিল, মোটো খাটো হয়েছিল, মোটো হয়েছিল, স্পষ্ট হয়েছিল। আর এটার প্রভাবে এই দিক দিয়ে আমাদের নিউক্লিয়াস বাবাজি আর নিউক্লিয়ার মেমব্রেন, এই তিনটা জিনিস বিলুপ্ত হয়ে গেছে। এটাকে মানে সহ্য করতে পারে না, বুঝে গেছে? এই ছিল মোটামুটি প্রফেসের কথাবার্তা। আমরা যদি প্রফেসকে সুন্দর করে সামারি করি, এদিকে প্রফেসকে যদি আমরা সুন্দর করে একটু সামারি করি 1 মিনিটের জন্য, তাহলে আমরা কি বলবো? নাম্বার 1, প্রফেসটা হচ্ছে প্রথম ধাপ এবং সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী। নাম্বার 2, সেটাতে নিউক্লিয়াস আকারে অনেক বড় হয়। নাম্বার 3, আমরা বলেছি এটার ক্ষেত্রে, আমরা ফার্স্টে বলেছি যে প্রোফেজের ক্ষেত্রে ক্রোমোসোম গুলা সংকুচিত হয়। কেন স্যার? ওই যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসের সাথে ফসফেট যুক্ত হয়ে প্রোটিনের ফসফোরিলেশনের কারণে আমাদের ক্রোমোসোম গুলা সংকুচিত হয়, ফলে সেটা খাটো হয়। যখনই খাটো হয় তখন সেটা মোটা হয়, আর যেই কিনা সেটা মোটা হইলো আমরা সেটা ক্লিয়ার দেখতে পাই। নাম্বার 5 এর ক্ষেত্রে আমরা বললাম যে ক্রোমোসোম গুলার তখন জল বিয়োজন ঘটে, যেহেতু ক্রোমোসোম গুলা এরকম মুড়িয়ে যায় অর্থাৎ সংকুচিত হয়, ফলে তার দেহের ভিতর যে জলগুলা ছিল সেগুলো বিয়োজন ঘটে কমে যায়। আমরা তো বললাম যখনই এই জল বিয়োজনটা ঘটলো অর্থাৎ ক্রোমোসোমের পানি বেড়ে গেল, তখন ক্রোমোসোমটা দেখতে আরো উজ্জ্বল হইলো, মানে তার রং দান ক্ষমতা আরো
বেড়ে গেল। এর সাথে সাথে আরো তিনটে কাহিনী ঘটে। বললাম যখনই আমরা প্রফেসের দিকে আসি তখন আমাদের ক্রোমোসোমের দুই পাশটা ফেটে গিয়ে, মানে ওই সেন্ট্রোমিয়ার ছাড়া বাকি যে দুইটা বাহু আছে বাহু দুইটা ফেটে গিয়ে সুন্দর করে দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। এছাড়া আমরা বললাম এই প্রফেসের ক্ষেত্রে দেখা যায় স্পন্ডল যন্ত্র নামক একটা যন্ত্র যেটা আস্তে আস্তে বেসে ওঠে। এর সাথে সাথে নিউক্লিওলাস, নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার পর্দা, বা এক কথায় বলে নিউক্লিয়াস আস্তে আস্তে উধাও হয়ে যায় বা বিলুপ্ত থেকে। এটা বলো তো, নিউক্লিয়াস বিলুপ্ত মানে কি? তার ভিতরে জিনিসগুলো অটোমেটিকলি বিলুপ্ত হয়। তাহলে নিউক্লিওলাস বিলুপ্ত হয়, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয় এবং নিউক্লিয়াস বিলুপ্ত হয়ে যায়। বুঝে গেছে? তাহলে আমার বিশ্বাস যে প্রবেশ সম্পর্কে ভালো একটা আইডিয়া পেয়ে গেছে। ওকে, আচ্ছা আসো আমরা পরবর্তীতে যাই, পরবর্তী ধাপে যাই। আচ্ছা এবার আসো আমরা প্রোমেটাফেজ। আমরা প্রোফেজ দেখলাম, এবার সব প্রোমেটাফেজ। খুব সুন্দর এবং খুবই সহজ একটা এই ধাপ, এটা খুবই সহজ। ঠিক আছে, ফার্স্টে আমরা কি বলেছি? আমরা ফার্স্টে দুই একটা সুপার শব্দ জানবো যেগুলো আমাদের এমসিকিউতে আসে। যেমন আসতে পারে যে প্রোমেটাফেজ ক্যারিওকাইনেসিস বা মাইটোসিসের কততম পর্যায়? আমরা জানি সেটা দ্বিতীয় ধাপ, দ্বিতীয় পর্যায় বা দ্বিতীয় ধাপ। এর সাথে আরেকটা শব্দ সুন্দর করে মনে রাখবে, সেটা হচ্ছে স্বল্পস্থায়ী। তাহলে দীর্ঘস্থায়ী কোনটি? প্রফেজ। আমরা প্রথমেই বলেছি সেটা প্রথম ধাপ, সবচেয়ে দীর্ঘস্থায়ী। এটা বললাম দ্বিতীয় ধাপ এবং সবচেয়ে স্বল্পস্থায়ী। ওকে, এছাড়া এর সাথে মানে ছোট করে একটা শব্দ মনে রাখবা, ক্রোমোসোমীয় নৃত্য, বা যেটাকে আমরা ইংলিশে বলি ক্রোমোসোমাল ড্যান্স। ক্রোমোসোমীয় নৃত্য বা ক্রোমোসোমাল ড্যান্স। ও স্যার, ক্রোমোসোমীয় নৃত্য কি স্যার? কাকে বলে স্যার? বেটা বলবো তো, ধৈর্য ধরো, অপেক্ষা করো। এটা কি বলছি টানা মুখস্থ রাখবা। যে প্রশ্নে আসে ক্রোমোসোমাল ড্যান্স বা ক্রোমোসোমীয় নৃত্য কোন পর্যায়ে দেখা যায়, কোন ধাপে দেখা যায়, কোন পর্বে দেখা যায়, কোথায় দেখা যায়, হরেক রকমের প্রশ্ন হতে পারে। সেজন্য এই দুইটা টানা মুখস্থ করবা। এটা কোনো বোঝাবুঝি না, এটিএম একটা না মুখস্থ। ওকে, তাহলে দুইটা বিষয়, প্রোমেটাফেজ দ্বিতীয় ধাপ, স্বল্পস্থায়ী ক্রোমোসোমীয় নৃত্য। এখানে আসো আমরা দুই একটা জিনিস আমরা ফিগার আউট করি। আমরা জানি এটা হচ্ছে পুষ্পাচি, রাইট? আচ্ছা, তারপর আমরা বললাম দেখো তো ওই যে বিন্দু 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 ফুটা 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 একটা গোল চিহ্ন আছে না, কি যে? এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা কি নিউক্লিয়াস? কি হচ্ছে মনে হচ্ছে না এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, উদা হয়ে যাচ্ছে? সেজন্য লিখে রাখছি বিলুপ্ত প্রায় নিউক্লিয়াস। ওকে, আবার আসো, এই দেখো কি নিউক্লিয়াস দেখা যায় ফুটে 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 মনে হচ্ছে সেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এজন্য আমরা এটা লিখে রাখছি বিলুপ্ত প্রায় নিউক্লিয়াস। ওকে, এবার আসো, এটা কি? সেন্ট্রোমিয়ার। এটা কি? সেন্ট্রোমিয়ার। এই যে লিখছি সেন্ট্রোমিয়ার। আর এই পাশে এই যে এগুলো কি? ক্রোমোসোম। এই লিখে রাখছি ক্রোমোসোম। ওকে, আচ্ছা এবার আসো, এই যে এই যন্ত্রটার নাম কি বলতো? এই যন্ত্রটার নাম কি? স্পন্ডল যন্ত্র। তাহলে এই যে লিখে রাখছি, এটা হচ্ছে এই যন্ত্রটার নাম হচ্ছে স্পন্ডল যন্ত্র। এবং এই যে এটা কি? এক পাশ না, এটা কি আরেক পাশ না? তাহলে এই দুইটা কি? মেরু। তাহলে মেরু এখানে কয়টা আছে? দুইটা। এখানে মেরু কয়টা? দুইটা। মনে রাখো তাহলে এখানে কি? এই একটা মেরু, এই একটা মেরু, দুইটা মেরু পাইলাম। এটা কিসের মেরু স্যার? স্পন্ডল যন্ত্রের মেরু। বুঝে গেল? আচ্ছা, আর কি আছে? দেখো তো আর তেমন কিছু আছে? আর তেমন কিছু নাই। এবার আরেকটা জিনিস মনে রাখবে, এই গোলাপ ভাই একটা সময় রাখবে। দেখো এই যে স্পন্দন যন্ত্র আছে না, যদি এটা একটা মেরু হয়, এটা যদি আরেকটা মেরু হয়, তাহলে ঠিক তার মাঝখানে একটা লাইন, এটা কল্পনা করো যে এটা একটা মেরু, এটা একটা মেরু, তো দুই মেরুর ঠিক মাঝ মাঝ বরাবর একটা লাইন থাকতে পারে না? ধরো আমাদের পৃথিবীর ঠিক মাঝ বরাবর একটা লাইন আছে না? আছে কি না? হ্যাঁ, মনে রাখবা। ধরো আমরা সাপোজ ধরে নিলাম এই একটা মাঝ বরাবর লাইন, ঠিক আছে? তোমরা আবার একটা আঁকতে যাবো মাঝ বরাবর একটা লাইন। সাপোজ আমরা ধরে নিলাম তোমরা মাঝ বরাবর লাইন, এই লাইনটাকে বলে বিষুবীয় অঞ্চল। কি বলে স্যার? বিষুবীয় অঞ্চল। বুঝো নাই? আচ্ছা, এতগুলো বুঝতে পারছো যে প্রোমেটাফেজ, এই ফিগারটা কি? প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ। এতটুকু বুঝতে পারছো যে প্রোমেটাফেজে কি কি থাকে স্যার? এই যে সেন্ট্রোমিয়ার থাকে, ক্রোমোসোম থাকে, বিলুপ্ত প্রায় নিউক্লিয়াস থাকে, তারপরে স্পন্ডল যন্ত্র থাকে, মেরু থাকে, পুষ্পাচি থাকে, বিলুপ্ত প্রায় নিউক্লিয়াস থাকে। এটা তো আমরা বুঝতে পারছি। দেখো তো এই স্পন্ডল যন্ত্রটা আগে ছিল সূচনা, এবার কি ক্লিন হয়ে স্পষ্ট হয়ে আসছে না? স্পষ্ট হয়ে আসছে। এখানে আসলে অ্যাকচুয়ালি কি কি ঘটে? এখানে বেশি কিছু না, তিনটা কথা বা চারটা কথা মনে রাখলে চলবে। নাম্বার ওয়ান, বিষুবীয় অঞ্চল। নাম্বার ওয়ান কি? বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল মানে বুঝো, শোনো, এই মেরু এই মেরু ঠিক মাঝ 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 বরাবর একটা লাইন যদি আমরা কল্পনা করি, এই লাইনটাকে বলে বিষুবীয় অঞ্চল। এটাকে হচ্ছে আরো বাংলা ভাষা যদি করি সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। মানে মাঝ বরাবর মানে কি? নিরপেক্ষ না? তাহলে নিরপেক্ষ অঞ্চল, বা ইংলিশে আমরা যেটা বলি ইকুয়েটর। তাহলে মানে এটা যে প্রশ্ন আসে যে বিষুবীয় অঞ্চল কি, এটা পরীক্ষা আসে ক নম্বরে আসে যে বিষুবীয় অঞ্চল কি, বা ইকুয়েটর অঞ্চল কি, বা নিরক্ষীয় অঞ্চল কি? দুইটি মেরুর মধ্যবর্তী ঠিক মাঝ বরাবর অংশটাকে বা লাইনটাকে বলে
ইকুয়েটর অঞ্চল বা আরো সহজ ভাষা বলে যে লিখে রাখছি কি হবে স্পন্ডল যন্ত্রের এটা কি টোটালটা কি স্পন্ডল যন্ত্র স্পন্ডল যন্ত্রের দুই মেরুর এই যে একটা মেরু দুইটা মেরু দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলকে এই মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয় বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর অঞ্চল অথবা নিরক্ষীয় অঞ্চল কথা কি ক্লিয়ার নাকি বেজাল আছে রে কথা কি বুঝতে পারছো রে বেড়া মানুষ আচ্ছা ওকে আসো এবার গেল একটা এবার আরেকটা আসো এই এটা দেখো এই যে লাইনগুলো আছে এই যে লাইন এই যে এই লাইন এগুলোর নাম কি স্যার এগুলো কি এগুলো হচ্ছে ফাইবার এগুলো কি এগুলো হচ্ছে ফাইবার এগুলো কি স্যার ফাইবার ফাইবার মানে বুঝো ওই যে টিউব টিউব ফাইবার মানে বুঝো না ওই যে তোমরা এই রাবারের মতো লম্বা লম্বা ফাইবার যেগুলো ভিতর দিয়ে দিয়ে যায় ফাইবার বুঝতে পারছো তো ফাইবার জিনিসগুলো কি এই ফাইবার গুলা এগুলো কিসের ফাইবার প্রশ্ন হতে পারে এগুলো কিসের ফাইবার তাহলে স্পন্ডল ফাইবার না তাহলে স্পন্ডল ফাইবার আমরা লিখলাম যে স্পন্ডল ফাইবার স্পন্ডল ফাইবার আরো কিছু নাম আছে এই ফাইবার গুলো কি মানে এটা সংজ্ঞা আসে যে স্পন্ডল ফাইবার কি বা কাকে বলে দেখো এই এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত যে তন্ত্রগুলা এগুলো অ্যাকচুয়াল বলা হয় তন্ত্র যে তন্ত্রগুলা সেগুলো বলা হয় স্পন্ডল তন্ত্র বা স্পন্ডল ফাইবার দেখো আর সহজ ভাষায় দেখো আমি লিখে রাখছি বললাম স্পন্ডল যন্ত্রের এই যে টোটালটা কি স্পন্ডল যন্ত্রের এক মেরু থেকে ধরো এই মেরু থেকে অন্য মেরু মানে কি এই মেরু এক মেরু থেকে অন্য মেরু পর্যন্ত বিস্তৃত তন্ত্রগুলো কি সবগুলো কি তন্ত্র তাহলে এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত যে তন্ত্রগুলো সেগুলো বলে স্পন্ডল তন্ত্র স্পন্ডল তন্ত্র অথবা অনেকে বলে স্পন্ডল ফাইবার কি বুঝলেন স্পন্ডল তন্ত্র বা স্পন্ডল ফাইবার তন্ত্র হচ্ছে বাংলা শব্দ ফাইবার হচ্ছে ইংলিশ শব্দ বুঝে গেছে ওই যে শ্যামায়ের মতো আর কি বুঝে গেল আচ্ছা লম্বা লম্বা শ্যামাই আছে না শ্যামায়ের মতো কি বললাম দুইটা মেরু ঠিক মাঝ বরাবর অঞ্চলটাকে বলছে আমার বিশুদ্ধ অঞ্চল আর ওই পাশ থেকে এই পাশ মধ্যে যে লাইনগুলো আছে যে তন্ত্রগুলো আছে এগুলো বলতে আমরা স্পন্ডল তন্ত্র বা স্পন্ডল ফাইবার আর কি আছে আরেকটা বিষয় খেয়াল করে আরেকটা বিষয় আগে কি ছিল এই যে আমাদের ক্রোমোসোম গুলা এলোপাতার ছিল এখন দেখো এই ক্রোমোসোমটা এই যে ফাইবার সাথে যুক্ত না এই ক্রোমোসোমটা এই ফাইবার সাথে যুক্ত এই ক্রোমোসোমটা এই ফাইবার সাথে যুক্ত এই ক্রোমোসোমটা এই ফাইবার সাথে মানে এলোমেলো ঠিকই আছে মানে একটা এখানে এরকম বাট ফাইবারের সাথে তো যুক্ত তো ফাইবার সাথে কি যুক্ত সেন্ট্রোমিয়ার যুক্ত দেখো তো এই ক্রোমোসোম গুলো যুক্ত না এটা থাকতেও পারে নাও থাকতে পারে বাট আমাদের ক্রোমোসোমটা তো যুক্ত সেন্ট্রোমিয়ার তো যুক্ত তাই না সেন্ট্রোমিয়ার যুক্ত কিনা ওকে এই লাইনটা আমরা বলবো দেখো আঠাশ এই যে সেন্ট্রোমিয়ার যখন এই ফাইবার সাথে যুক্ত হইলো এই যে যুক্ত হয়েছে না এই যুক্তটাকে বলে ট্রেকশন ফাইবার কি স্যার ট্রেকশন ফাইবার বুঝো না আকর্ষণ তোমরা যখন একে অপরের হাতের উপর হাত রাখো যে ওঠে না সুরসুরে ওঠে না কি তোমরা একে অপরের হাতের উপর হাত কেন রাখো আকর্ষণের কারণে ট্রাকশনের কারণে রাইট এবং যখন একে অপরের হাতের উপর হাত তখন কি একটু সুরসুরি আসে না এরকম করে না তো এই কাহিনীগুলো এখানে সেম করি তাহলে আমরা কি বললাম যে তন্ত্রগুলোর সাথে মানে ধরো এই তন্ত্রগুলোর সাথে যে তন্ত্রগুলোর সাথে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে কি থাকে ক্রোমোসোম থাকে না এই বেটা ক্রোমোসোম যুক্ত থাকে না ক্রোমোসোমের তন্ত্রগুলো থাকে ভালো করে বুঝো কিন্তু ভালো করে বুঝো ক্রোমোসোম যুক্ত থাকে না ক্রোমোসোম হচ্ছে সেন্ট্রোমিয়ার ও সেন্ট্রোমিয়ার ওই ফাইবার সাথে যুক্ত থাকে আমরা বললাম ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে তাদেরকে ট্রেকশন ফাইবার বলে কি বলে ট্রেকশন ফাইবার অথবা আপনি বলতে পারেন আকর্ষণ ফাইবার অথবা আপনি সেটাকে বলতে পারেন ক্রোমোসোমীয় ফাইবার তাহলে কি বুঝলেন যখনই আমাদের ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার ওই ফাইবার সাথে যুক্ত হয় যুক্ত হওয়ার পর এই যুক্ত হওয়াকে বলে ট্রেকশন ফাইবার আকর্ষণ ফাইবার বা ক্রোমোসোমীয় ফাইবার কথা কি ক্লিয়ার এই তিনটা মনে থাকলে না মোর দিনে না এই তিনটাতে লিখে আসতে পারো তাহলে 3 এর মধ্যে 3 দিবে 4 এর মধ্যে 4 দিবে মানে জয় মার্কের প্রশ্ন আসবে অত মার্ক পাবে ঠিক আছে তারপর যেটা এক্সট্রা মনে রাখা দরকার আচ্ছা আরেকটা বিষয় করবো এই যে আমাদের সেন্ট্রোমিয়ার আছে না এই সেন্ট্রোমিয়ার না এই সেন্ট্রোমিয়ারের ভিতরে মূলত একটা কাইনেটিক অংশ থাকে এই সেন্ট্রোমিয়ারটাকে আমরা একটু জুম করি ধরো এটা হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার সাপোজ এই সেন্ট্রোমিয়ারের ভিতরে কাইনেটিক নামে একটা অংশ থাকে কি নাম কাইনেটিক কি নাম বলছি মনে রাখো একটু কাইনেটিক এই কাইনেটিকের ভিতর আরেকটা প্রোটিন পাওয়া যায় যেটাকে বলে মোটর প্রোটিন এটা প্রোটিন পাওয়া যায় এটার নাম কি মোটর প্রোটিন এই মোটর প্রোটিন মূলত আমাদের এটিপি উৎপন্ন করে আর এই এটিপি ভেঙে ক্রোমোসোম শক্তি পাওয়ার কারণে সহজে অ্যাডজাস্ট হতে পারে চলে যেতে পারে কথা কি বুঝে গেছে এটা মনে রাখবা তাহলে অ্যাকচুয়ালি কি হলো কাহিনী ঘটলো কি যে তন্ত্রগুলোর সাথে আমাদের ক্রোমোসোমের সেন্টিমিটার যুক্ত থাকে তাদেরকে ট্রেকশন ফাইবার আকর্ষণ ফাইবার বা ক্রোমোসোমের ফাইবার বলে এবং মনে রাখা ভালো যে বা জেনে রাখা ভালো যে এই
সেন্ট্রোমিয়ারের ভিতরে একটা অংশ হচ্ছে কাইনেটিকুর। এই কাইনেটিকুরের ভিতরে মোটর প্রোটিন নামে একটা জিনিস পাওয়া যায়, যেটার ভিতর মূলত এটিপি থাকে এবং এটা শক্তি ব্যয় করে, অর্থাৎ শক্তি খরচ করে শক্তি উৎপন্ন করে এবং ওই শক্তি দিয়ে ক্রোমোসোম তার যত ধরনের হ্যান ত্যান খেলা সবগুলা সম্পন্ন করে। বুঝা গেছে? আচ্ছা, এছাড়া তেমন কিছু নাই, সেম আগের মতো করে। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলছিলাম না, যখন এটা যুক্ত হইলো, যুক্ত হওয়ার সময় এটা সুরসুরি দেয়, সুরসুরি কি এটা প্রাইভেট করে, প্রাইভেট করে এই প্রাইভেটটাকে মূলত বলে ক্রোমোসোমের নৃত্য। মানে আমাদের বায়োলজি বিদ্যারা, ঠিক আছে, ওরা আর কিছু পায় নাই, যেটা এটার সাথে যুক্ত হয়েছে একটু নাড়াচাড়া তো খাবেই, স্বাভাবিক। সে বলে ওটা নাড়াচাড়া, ওটাকে নৃত্য বলে, নৃত্য, ক্রোমোসোমের নৃত্য, ক্রোমোসোমাল ড্যান্স। সেজন্য আপনি সুন্দর করে একটু কষ্ট করে লিখে দিবেন যে ক্রোমোসোমের স্পন্ডল তন্ত্রের সাথে, ক্রোমোসোমের স্পন্ডল তন্ত্র, ক্রোমোসোম স্পন্ডল তন্ত্রের সাথে যুক্ত হওয়ার সময় আন্দোলিত হয়, কি স্যার বাংলায় বলে আন্দোলিত হয় বা রাইভেশন করে, এই আন্দোলিত হওয়াকে ক্রোমোসোমীয় নৃত্য বলে বা ক্রোমোসোমাল ড্যান্স বলে। এটা কি খুব কঠিন রে? খুব কঠিন, এটা খুবই সহজ। মানে আমাদের ক্রোমোসোমটা যখনই ওই তন্ত্রের সাথে অর্থাৎ স্পন্ডল ফাইবারের সাথে যুক্ত হয় তখন একটু সুরসুরি করে, একটু ব্রাইভেট করে, এই ব্রাইভেটটা কি বলছে ক্রোমোসোমাল ড্যান্স বা ক্রোমোসোমের নৃত্য। বুঝে গেছে? আচ্ছা, সর্বশেষ কথা, ওই যে আমাদের নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস এটা কি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। এটা আমরা লিখে রাখছি, নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হতে থাকে। শোনো, এখানে দুইটা কথা, বেড়া এদিকে দুইটা কথা মনে রাখবে। এখানে আমাদের যেহেতু অনেক রাইটারের বই আছে, আমাদের এখানে হাসান স্যারের বইতে একটা বলা আছে, আর আমাদের মুজিবুর রহমান স্যারের বইতে আরেকটা কথা বলা আছে। মনে রাখবা, হাসান স্যার বলছে, হাসান স্যারের একটা মতবাদ আছে আর আজিবুর স্যারের একটা মতবাদ আছে। মনে রাখবা, হাসান স্যার বলছে কি, এই ধাপে এসে এই আমাদের নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার পর্দা এই দুটা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। শুনো, আর এই স্যারের এই কথাটা প্রায় 75% গ্রহণীয়, ঠিক আছে। আর আজিবুর স্যার বলছে না, ওই ধাপেও সেটা বিলুপ্ত হতে থাকে, সেটা প্রোফেস প্রোমেটাফেস মেটাফেসে গিয়ে মানে 3 নম্বর ধাপে গিয়ে সেটা বিলুপ্ত হয়। আর এই কথাটা হচ্ছে ভ্যালু হচ্ছে 75%। তবে এই 75% হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে, কি স্যার অ্যাডমিশনের ক্ষেত্রে আপনি যখন মেডিকেল বা ডেন্টাল এমবিবিএস বিডিএস যাই বলো ভার্সিটি দিবা, তখন এটা প্রযোজ্য। আপাতত মনে রাখবা এই পর্যায়েও এটা বিলুপ্ত হতে থাকে পারে, ঠিক আছে। কারণ এক এক কোষে এক এক রকম হয়, দেখা যায় অনেক সময় এই প্রোমেটাফেসেই বিলুপ্ত হয়ে যায়, আবার অনেক সময় বিলুপ্ত হতে থাকে, পরের ধাপে কিছুটা বিলুপ্ত হয়, ঠিক আছে। এই নিয়ে আপনার তোর কিছু হবে না, আমি হাসান স্যারের ফ্যান, এটা হাসান স্যারের কোথায় সঠিক, না আমি হাজিপুর স্যারের ফ্যান, হাজিপুর স্যারের কোথায় সঠিক, এই নিয়ে তোর কিছু হবে না, ঠিক আছে। বুঝে গেছে? মনে রাখবা, এই শোনো, মনে রাখবা, কিছু কিছু সময় কিছু বিষয় এড়িয়ে চলবো। নাম্বার 1, তর্ক বা ডিবেট। কার সাথে তর্কে জড়াবো না। তর্ক করে আসলে দিন শেষে কিছু লাভ হয় না। কোথায় আপনার মুখ থেকে কিছু বাক্য বের হয়, এই বাক্যগুলো যদি আপনার জমা থাকতো হয়তো কোনো ভালো কাজে সেটা বের হতো। তর্কে জড়ালে কোনোদিন ভালো ফল পাওয়া যায় না, সেজন্য তর্কে জড়াবো না। আরেকটা বিষয়, মানে কার সমালোচনা করবো, ভুল করে কার সমালোচনা করবো, ঠিক আছে। আমাদের সমাজে কিছু লোক আছে, সে সমালোচনা করে সেটা জায়েজ করে, যেমন সে বলে কি, বললে তো বলবেন গীবত করি, মানে বললে তো সমালোচনা হয়ে যায়, এই কথা বলে তারপর সেও সমালোচনা করে, আসলে জায়েজ করলো আর কি, এটা বলে এসে জায়েজ করলো। এরকম সমালোচনা করার কোনো প্রয়োজন নাই। যদি আপনার একান্তই কারোর সমালোচনা করতে হয়, যার সমালোচনা করবা তারে খুঁজে বের করে তার কাছে গিয়ে তার সমালোচনা করবা এবং থেকে পার্সোনালি বলবা, কেন যে ভাই আপনার এইগুলা ভুল হচ্ছে, এগুলো একটু সংশোধন করুন। তার মানে কি, আপনি ওই ব্যক্তির সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা করবেন এবং তার কাছে গিয়ে বলবেন। বুঝে গেছে? তাহলে এই দুইটা জিনিস খুব বেশি মাথায় রাখবা। আরেকটা জিনিস মাথায় রাখবা, আপনি যখন খুব বেশি দুঃখ কষ্টে পতিত হবা বা আপনার ফ্যামিলি ক্রাইসিস চলতেছে, ফ্যামিলির বিভিন্ন কথা সেগুলো কারোর সাথে জীবনে ভুল করে শেয়ার করতে যাবো। আমরা করে না স্যার, ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে আমি শেয়ার করে না করে থাকতে পারবো না স্যার, ও আমার বেস্টি। হ্যাঁ বেটা, রাখ তোর বেস্টি আর বেস্ট ফ্রেন্ড। ফ্যামিলি ক্রাইসিস গুলা, নিজের দুঃখ কষ্ট গুলা কারোর সাথে শেয়ার করা যাবে, ঠিক আছে। যদি হিতে বিপরীত হয়, মানে কোনো কারণে যার সাথে শেয়ার করছো তার সাথে কোনো কারণে তোমার দ্বন্দ্ব লেগেছে, ওগুলা পুরো বাংলাদেশ জেনে যাবে, পুরো ওয়ার্ল্ড জেনে যাবে, ঠিক আছে। তাহলে স্যার এগুলো তো বই বেড়ানো খুব কঠিন স্যার, এগুলো কারোর সাথে শেয়ার করলে স্যার কিছুটা মন হালকা হবে। হ্যাঁ হালকা হবে, সেজন্য আপনি জাস্ট একজনের সাথে শেয়ার করুন, কি, উপরওয়ালার সাথে। আপনি যদি মুসলিম হন, মসজিদে যান, নামাজ পড়েন, ইবাদত করেন, তখন আল্লাহর সাথে আপনার সব ধরনের স্যাডনেস বিষণ্ণতা হতাশা শেয়ার করেন, দেখবেন অটোমেটিকলি তা কমে আসছে। যদি হিন্দু হন, যান মন্দিরে যান, ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, তখন আপনি শেয়ার করে দেন। খ্রিস্টান হলে গির্জায় যান বা অন্যান্য ধর্মাবলম্বী হলে আপনি উপাসনালয়ে যান, গিয়ে উপরওয়ালার সাথে শেয়ার করেন। ছোটখাটো একটা সিক্রেট, সুপার সিক্রেট, এবং সহজে সমাধান পাবেন। না আমাদেরকে চলে এখন তো আমাদের বেস্ট ফ্রেন্ডকেও বলি না, আমরা ডিরেক্ট
ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারের উপরে কি যেন বারে লিখে দেয়, এই প্রবলেম আছে, এই সমস্যা আছে, এই ফালতু কাজ করে করবা, ঠিক আছে? এগুলো করতে যাবা না। তাহলে মনে রাখবা, কারোর সাথে তর্কে চলাবা না, কারোর সমালোচনা করবা না, এবং কোনো সময় যদি দুঃখে পতিত হও বা আপনার ফ্যামিলির যদি কোনো ক্রাইসিস থাকে, ফ্যামিলির কোনো সমস্যা থাকে, তা কারোর সাথে শেয়ার করবা না। ওকে, বুঝে গেল? আচ্ছা, আসো আমরা যেখানে ছিলাম, আমরা বলছিলাম যে হাসান স্যারের কতটা 75% গ্রহণ যুগের একটা চারি ঘন্টা বা যে কোনো একটা লিখলে গেলো, আমরা পরবর্তী যাবে দেব, ঠিক আছে? বুঝে গেছে? এই ছিল মোটামুটি প্রোমেটাফেজ। আমরা প্রোমেটাফেজকে যদি 1 মিনিটে সামারাইজ করি, প্রোমেটাফেজকে যদি আমরা 1 মিনিটে সামারাইজ করি, তাহলে কি? নাম্বার 1, প্রোমেটাফেজ হচ্ছে দ্বিতীয় ধাপ, এবং সেটা হচ্ছে স্বল্পস্থায়ী। নাম্বার 2, এটা কিওয়ার্ড, ক্রোমোসোমাল ডেন্স পাওয়া যায় বা ক্রোমোসোমের নৃত্য পাওয়া যায়। এবার মেইন কথা আসে, আমরা বললাম যে এই প্রোমেটাফেজের প্রথম কথা হচ্ছে বিশ্বকঞ্চল। যেহেতু প্রোমেটাফেজে স্পন্ডল যন্ত্র পাওয়া যায়, স্পন্ডল যন্ত্রের দুই পাশে দুইটা মেরু থাকে, দুই মেরুর ঠিক মাঝ বরাবর যে অঞ্চল, এটাকে আমরা বলছি বিশ্বকীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল, আর সহজ ভাষায় আমরা বলি নিরপেক্ষ অঞ্চল, ঠিক আছে, বা ইকুয়েটর। এবং আমরা দ্বিতীয় কথা বললাম যে এই স্পন্ডল যে যন্ত্র আছে না, এক পাশ থেকে আরেক পাশ মধ্যে বিস্তৃত যে তন্ত্রগুলা, যে লাইনগুলা, যে ফাইবারগুলা, এগুলোকে বলে স্পন্ডল ফাইবার বা স্পন্ডল তন্ত্র। তারপর আমরা বললাম এই ফাইবারের সাথে আমাদের যে ক্রোমোসোম আছে না, এটা যুক্ত থাকে। এই ক্রোমোসোমগুলো কেমনে যুক্ত থাকে স্যার? ওই যে সেন্ট্রোমিয়ার আছে না, ওই সেন্ট্রোমিয়ারটা মূলত ওই ফাইবারের সাথে যুক্ত থাকে। এই যে যুক্ত থাকলো, এই যুক্ত থেকে বলে স্যার ট্রাকশন ফাইবার বা স্যার ক্রোমোসোমীয় ফাইবার, অথবা আমরা বলছি স্পন্ডল ফাইবার, রাইট? এছাড়া আমরা আকর্ষণ ফাইবার, ঠিক আছে? আমরা বললাম এই যে সেন্ট্রোমিয়ার আছে না স্যার, এই সেন্ট্রোমিয়ার ভিতরে একটা জিনিস পাওয়া যায়, একটা অংশ আছে যেটার নাম হচ্ছে কাইনেটোকোর। ওই কাইনেটোকোরের ভিতরে আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে মোটর প্রোটিন। আর এই মোটর প্রোটিনের ভিতর এটিপি থাকে, এই এটিপিটা তার শক্তি ব্যয় করে ওই ক্রোমোসোমকে চলাতে সাহায্য করে বা তার কাজকর্ম করতে সহযোগিতা করে। এবং সর্বশেষে আমরা বললাম যে এই যে বিলুপ্ত হয়ে যায় আমাদের নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার এগুলা মেমব্রেন, এগুলা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় বা বিলুপ্ত শেষ হয়ে যায়, ঠিক আছে? এর মাঝখানে আমরা আরেকটা কথা বললাম, ওই যে সেন্ট্রোমিয়ার যখন ওই ফাইবার সাথে যুক্ত হয়, যুক্ত হওয়ার সময় একটু ব্রাইবেট করে সুরসুরি হয়, ওই যে ব্রাইবেট হইলো এবং ডেন্স করলো, এটাকে বলে ক্রোমোসোমাল ডেন্স বা ক্রোমোসোমীয় নৃত্য। এই ছিল মোটামুটি প্রফেসের সব খেলা, বুঝে গেছে? আচ্ছা, ওকে, যদি এটা বুঝতে পারো তাহলে আমরা পরবর্তী ধাপে যাবো। ক্লিয়ার ক্লিয়ার? কমেন্টে জানাও, তাড়াতাড়ি জানাও, কমেন্টে জানাও, তাড়াতাড়ি জানাও। আচ্ছা, এবার আসো, আমরা প্রোফেস গেল, প্রোমেটাফেস গেল, এবার আসো মেটাফেস। আচ্ছা, শুরুতেই বলো তো মেটা মানে কি? মনে আছে মেটা মানে কি? মেটা মানে মাঝখান, এদিকে আছে, মেটা মানে মাঝখান। তবে শোনো, এই একটু খেয়াল করো। আচ্ছা বলো তো, কমেন্টে বলো। আচ্ছা, এই ফিগারটার নাম কি? টোটাল ফিগারটার নাম হচ্ছে মেটাফেস। মেটাফেস একটু পর আমরা দেখতেছি। আচ্ছা বলো তো, আমরা যখন ফার্স্ট লেকচারে বলেছিলাম একটা ধরো কোষ, একটা থেকে কি হয়েছিল এরকম, একটা থেকে কি হয়েছিল এরকম, কাইট থেকে কি হয়েছিল? দুইটাই ছিল না? এটা কি ছিল? মাতৃকোষ, মাদার সেল। আর দুইটা হয়েছে, সেটা আমি কি বলছি? ডটার সেল বা কি বলছি? অপত্য কোষ। ডটার সেল বা অপত্য কোষ, রাইট কিনা? আচ্ছা, এবার ধরো কোনো কারণে যদি একটা নিউক্লিয়াস থেকে, ধরো এটা একটা নিউক্লিয়াস, এটা থেকে যদি দুইটা নিউক্লিয়াস হয়, তাহলে এই একটার নাম কি, এটার নাম কি স্যার? একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস হলে স্যার অপত্য নিউক্লিয়াস। মানে অপত্য, এটা অ্যাকচুয়াল বাংলা হচ্ছে বাচ্চা, বাচ্চা, বেবি। তাহলে অপত্য স্যার, এটা একটু কঠিন মনে হয়। ওই যে বললাম না, আমাদের বাংলাদেশের শিক্ষাবিদরা খুব মানে মজা পায় স্টুডেন্টকে নিয়ে, মানে একটু প্রমিত বাংলা ভাষা ব্যবহার করে তাদের কাছে একটু মজা নিতে চায়। অপত্য মানে যে বাচ্চা, বাচ্চা কোষ, বুঝে গেছে? অপত্য কোষ মানে কি? বাচ্চা কোষ। একটা কোষ থেকে দুইটা হচ্ছে, তার মানে কি এটা বাচ্চা নেয় না? তাহলে এগুলো কি? অপত্য কোষ। একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস হচ্ছে, তার মানে কি? এগুলো নিউক্লিয়াসের বাচ্চা কোষ, মানে কি? অপত্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাচ্চা। সেম ভাবে যদি কোনো কারণে ধরো এইটা হচ্ছে ক্রোমোসোম, সাপোজ ধরো ক্রোমোসোম একটা, এটা যদি এরকম দুইটা হয়ে যায়, ভুল করে যদি এরকম দুইটা হয়ে যায়, একটা দিকে সাপোজ ধরো এরকম ছিল না, দুইটা হয়ে গেল, মাঝখান দিয়ে ফাঁকা হয়ে গেল, তাহলে এটা কি? অপত্য ক্রোমোসোম, মানে অপত্য বাচ্চা কোষ, মানে বাচ্চা ক্রোমোসোম। বুঝে গেছে কিনা? আচ্ছা, এটা আপনি জাস্ট একটু মাথায় রাখেন, তারপর আমরা এই নিয়ে খেলবো। দাঁড়াও, ধৈর্য ধরো। শুরুতে আমাদের যেটা ছিল, আমাদের ট্রিক্স ছিল, শুরুতে আমরা যে পর্যায়টা পড়বো তার 2-3টা সুপার ট্রিক্স দেখবো। তাহলে কি দেখলাম? মেটাফেজ। মেটাফেজ কি? ফার্স্ট হচ্ছে সেটা তৃতীয় ধাপ, রাইট? তৃতীয় ধাপ, কারণ আমরা বললাম এটার ক্ষেত্রে সবচেয়ে বেশি মনে রাখবো এমসিকিউ ক্ষেত্রে, এটা এমসিকিউতে মনে রাখবা। যখনই দেখবা মেটাফেজ, মেটা মানে মাঝখান, সাথে একটু আপনি দুষ্টুমি করে মনে রাখবা, মেটা মানে মোটা, মেটা মানে মোটা। এই অনেক কিছু দুষ্টুমি হোক, যার নাম মিম তারা দেখো ডিম, তাই না? যার নাম মিম তার দেখো ডিম, এই তো। তাহলে একটু কষ্ট করে মেয়েটাকে আপনি মোটা রাখতে পারবেন না? মোটা, মনে রাখবো মোটা। মেটা মানে মোটা, কি মোটা? সবচেয়ে মোটা।
এই পর্যায়ে এই ধাপে ক্রোমোসোমগুলো সবচেয়ে বেশি মোটা হয়, সবচেয়ে বেশি খাটো হয়। যদিও আমরা প্রোফেসে বলেছি ক্রোমোসোমগুলো মোটা হয় খাটো হয়, মোটা এবং খাটো ঠিকই হয়, তবে সবচেয়ে বেশি মোটা হয় সবচেয়ে বেশি খাটো হয় মেটাফেজ। আর আপনার মনে রাখবে, ওকে মনে থাকবে। আচ্ছা, সবচেয়ে বেশি মোটা এবং খাটো হয় এমসিকিউতে আসে কিন্তু। কোন ধাপে ক্রোমোসোমগুলো সবচেয়ে বেশি মোটা হয় সবচেয়ে বেশি খাটো হয়? মেটাফেজ। সাথে সাথে আমরা এটা মনে রাখবো, মেটা মানে মাঝখান। এবার আসো মেটাফেজ সম্পর্কে আমরা দুই একটা আমরা ফিগার আউট করি। এটা কি ছিল স্যার? পুষ্পাঞ্জ, যেটা আমরা জানি। আর এই যে যন্ত্রগুলা স্পন্ডল, টোটাল যন্ত্রের নাম কি? টোটাল যন্ত্রের নাম হচ্ছে স্পন্ডল যন্ত্র, লিখলাম। টোটাল যন্ত্রের নাম হচ্ছে স্পন্ডল যন্ত্র। আর এক একটা সিঙ্গেল ফাইবার কে বলে স্পন্ডল ফাইবার। স্যার এটা ছিল গোল, এখন যেমন এরকম শেপ হয়ে গেল। ওই যে আগে সেটা সূচনা ঘটছিল, তাই না, স্পষ্ট হয়েছিল, এখন তার অরিজিনাল যে শেপ, যে আকার, সেটা সে ধারণ করেছে। এরপর দেখো এটা কি স্যার? এটা স্যার সেন্ট্রোমিয়ার। এটা কি স্যার? ক্রোমোসোম। এবার আসো, এই দুইটা মেরু, এইগুলো কি? এটা কি? মেরু। এটা হচ্ছে মেরু। দুই মেরু ঠিক মাঝ বরাবর, এই যে মাঝ বরাবর, এটা কি বলেছিলাম স্যার? বিষুবী অঞ্চল। এই যে আমরা লিখে রাখছি, এটা হচ্ছে বিষুবী অঞ্চল। বুঝা গেছে? এটা হচ্ছে বিষুবী অঞ্চল, আর তো তেমন কিছু নাই। ওকে, আর এটা যে ফলো করছে কিনা, এই যে ক্রোমোসোম গুলা দেখো, সব কয়টাতে বিষুবী অঞ্চলে আছে না? সবটা সেম এক জায়গায় আছে না ক্রোমোসোম গুলা? এটাকে বলে মেটাকাইনেসিস, একটু পর দেখবো। এবার আসো, এই যখনই মেটাফেজ নিতে যাবা, এই পোলাপাই এদিকে, এটা মানুষ রে, তোমাদের দশা কিরকম জানো? শোনো শোনো, এই বললেই তো তোমরা রাগ করে দাও। এটা অবাক করার কিছু না। আপনাদের মধ্যে কিছু পোলাপাইন আছে, প্রত্যেক দিন নিয়ত করে আমি ঠিক সন্ধ্যা 6টায় পড়তে বসবো। সত্যি সত্যি সে ঠিক 6টায় গিয়ে টেবিলে বসে, বসার পর এরকম বই বাইর করে, বই বের করে পেজ উল্টায়, পেজ উল্টায়, হঠাৎ করে মনে হয়, কি রে, পেজটা এরকম কি, ডিজাইনটা এরকম কি, না তো অন্যরকম হইলেও পারতো সেভাবে। আচ্ছা, আমি যদি বাংলাদেশের এডুকেশনাল মিনিস্টার হইতাম তাহলে কি করতাম? এখন সে খাতা কলম নিয়ে বসে, আচ্ছা আমি ধরো আমি শিক্ষামন্ত্রী, সে প্ল্যান করে যে পেজটা এরকম হবে, এটা কাভার পেজ এরকম হবে, এটার ব্যাক সাইড এরকম হবে। ওই যে নিজে কোন সে শিক্ষামন্ত্রী মনে করতেছে আর প্ল্যান করতেছে, ঘন্টা দেড় ঘন্টা এরকম গবেষণা করে টায়ার্ড হয়ে গেছে। স্বাভাবিক, আমাদের মস্তিষ্ক কোনো বিষয় নিয়ে খুব গবেষণা, যদি মনোযোগ দিয়ে গবেষণা করে তাহলে টায়ার্ড হয়ে যায়। আর সে যে এই যে গবেষণা শুরু করছে, এটা তো এই সেই যেই সেই গবেষণা না, খুব মনোযোগ সরকার শুরু করছে। তো ঘন্টা দেড় ঘন্টা পর যখন ব্রেনটা টায়ার্ড হয়ে গেল, তখন সে ভাবলো, ও আচ্ছা, পড়াশোনাতে কিছু করা দরকার, টায়ার্ড হয়ে গেছে, আচ্ছা কিছু খেয়ে নেই, চা নাস্তা খাইলো, 5-10 মিনিট ফোন টিপে তখন ভাবলো না, তোমার পড়তে বসে, ফুল উদ্যমে পড়তে বসলো। পড়তে বসে চুপ করছে দেয়ালের দিকে। হ্যাঁ, কি রে, দেয়াল তো পুরো নাই। ও, এটা তো আমার দাদার সময়ের তৈরি করা। আচ্ছা, আমি বড় হয়ে যখন টাকা ইনকাম করবো, তখন আমি কেমনে বিল্ডিং বানাবো? আচ্ছা, মোবাইলে না সার্চ করে মোস্ট বিউটিফুল ডুপ্লেক্স ঘরের ডিজাইন লিখে সার্চ করে সুন্দর করে বলে ডিজাইন দেখতে দেখতে তখন সে খাতায় বের করে, আচ্ছা এরকম ডিজাইন দেবো, আমার রুম এরকম থাকবে, আমার রুম এসি থাকবে, এখানে ফুল থাকবে, এখানে ফুলদানি থাকবে। এই যে একটা প্রসেসিং শুরু হয়েছিল ইউটিউবে দেখতে দেখতে, আর 1-2 ঘন্টা শেষ। তখন হঠাৎ করে মনে হলো, হ্যাঁ হ্যাঁ, আমি তো পড়াশোনা করি, আমাদের পড়তে হবে। ঠিক আছে, পড়তে বসছে, একটা ডেফিনেশন পড়ছে, ওইটা দিকে টাইম করে হচ্ছে 11টা 45। হায় হায়, কিন্তু ঘুমাতে হবে, আগামীকাল সকালে প্রাইভেট আছে, তারপর আগামীকাল আবার সন্ধ্যায় পড়তে হবে। এভাবে আপনাদের হাজারো হাজারো স্টুডেন্টের দিনকাল চলে যায় সন্ধ্যার পর থেকে। এই হলো আপনাদের অবস্থা। হ্যাঁ, এরকম করো কি, এসব অভ্যাস চেঞ্জ করো, ঠিক আছে, এসব পরিবর্তন করো। আমরা বই নিয়ে বসলে দুনিয়ার সকল চিন্তা এসে আমাদের মাথায় চেপে বসে, এগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, মূল কথা আসি, আমরা জেনেছিলাম এই দশাগুলো বা যে পর্যায়ে আসে ওই পর্যায়ে ছিলাম। আচ্ছা, এবার আসো, এই মেটাফিজ যখন দেখবা মেটাফিজ লিখবে, এখানে মাত্র 3টা শুধু মনে হবে। কয়টা? 3টা। নাম্বার ওয়ান কন্ডেনশন। আচ্ছা, কন্ডেনশন তোমরা 3টা কথা মনে রাখবা। হ্যাঁ, এদিকে দেখো। নাম্বার 1, যখন দেখবা কোনো জিনিস খাটো হচ্ছে মোটা হচ্ছে, কোনো জিনিস দেখবা খাটো এবং মোটা হচ্ছে। আবার বলি, কোনো জিনিস দেখবা খাটো এবং মোটা হচ্ছে, কোনো জিনিসের খাটো এবং মোটা হওয়াকে বলে কন্ডেনশন। কি বলছি? কন্ডেনসেশন। কি বললাম? কোনো একটা জিনিস খাটো হইলো প্লাস সাথে সে মোটা হইলো, সেটাকে আমরা বলছি কন্ডেনসেশন। কি বলছি? কন্ডেনসেশন। একটু পর ক্লিয়ার করবো। নাম্বার 1। নাম্বার 2, যখন কোনো জিনিস পেঁচিয়ে পেঁচিয়ে মোটা হয়, একটা তো খাটো হয়েছে মোটা হয়েছে, এটা ঠিকই, খাটো হয়েছে তারপর মোটা হয়েছে, এটাকে আমরা বলছি কন্ডেনসেশন। এটা ধরো একটা ডেফিনেশন, সাপোজ ধরো এটা উগান্ডার ভাষা, কোনো কিছু বোঝার দরকার নেই, ঠিক আছে, জাস্ট মনে রাখো যে কোনো জিনিস যদি খাটো হয় প্লাস মোটা হয় সেটাকে বলে কন্ডেনসেশন। আর যদি কোনো জিনিস এরকম পেঁচাই 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 মোটা হয়,
কি বলছি, পেঁচাই পেঁচাই মোটা হয়, সেটাকে বলে সুপার কোয়েলিং। কি বলে? সুপার কোয়েলিং। সুপার কোয়েলিং। কি বললাম? একটা জিনিস খাটো হয়েছে মোটা হয়েছে, এই মোটা হওয়ার প্রক্রিয়াকে বলছি কনডেনসেশন। ওকে। আর একটা জিনিস এরকম পেঁচাই পেঁচাই মোটা হয়েছে, সেটাকে আমরা বলছি সুপার কোয়েলিং। আবার কিছু জিনিস যখন কোনো একটা জিনিসের ঠিক মাঝ বরাবর কি এরকম সারিবদ্ধ হয়, সেটাকে আমরা বলি মেটাকাইনেসিস। কি বলি? মেটাকাইনেসিস। কথা বুঝে গেছে? মেটাকাইনেসিস। কিছু বুঝো নাই? আচ্ছা, তাহলে এই তিনটা যে শব্দ মনে রাখবা, কনডেনসেশন, সুপার কোয়েলিং, মেটাকাইনেসিস। তাহলে মেটাফেজ খতম। বুঝো নাই? আসে মেইন লাইনে আসো। আচ্ছা, প্রথমে দেখো এগুলো কি আছে, ঠিক বিষুবীয় অঞ্চল আছে না এগুলো? আমরা কি বলছি, তৃতীয় ধাপে মেটাফেসে ক্রোমোসোম গুলো খাটো এবং মোটা হয়। এই যে লিখছি আমরা, ক্রোমোসোম গুলো সবচেয়ে খাটো হয়, মোটা হয়, এবং সেগুলা বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। বিষুবীয় অঞ্চল মানে কি? নিরক্ষীয় অঞ্চল বা ইকুয়েটর অঞ্চল বা নিরপেক্ষ একটা অঞ্চল, ঠিক মাঝ বরাবর অবস্থান করে, এটা আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা কি বলছি? কনডেনসেশন। এবার আসে কনডেনসেশন। ক্রোমোসোম গুলো খাটো এবং মোটা হওয়াকে কনডেনসেশন বলে। এই যে বললাম না, ক্রোমোসোম গুলা খাটো হয়েছে মোটা হয়েছে, এই যে খাটো এবং যে মোটা হইলো, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলে কনডেনসেশন। কি বলে? কনডেনসেশন। এই যে বানানটা ভালো করে কনডেনসেশন, বা ইংলিশে আপনি লিখবেন কনডেনসেশন বলে। এবং মানে দুর্ভাগ্যজনক হলেও সত্য এটাই যে এটা পরীক্ষায় বেশ কয়েকবার ক নম্বর প্রশ্নে আসছে, কনডেনসেশন কি বা ক্রোমোসোমের কনডেনসেশন কি বা কাকে বলে। ঠিক আছে, প্রাথমিক নির্বাচনী পরীক্ষা আসে, ইয়ারলি পরীক্ষা আসে, ইয়ার চেঞ্জ পরীক্ষা আসে, টেস্টে আসে, এমনকি বোর্ড পরীক্ষা আসে। বুঝে গেছে? এমনকি এমসিকিউতে আসে। ক্রোমোসোমের খাটো এবং মোটা হওয়ার প্রক্রিয়াকে কি বলে? অপশন দিয়ে রাখে, সুপার কোয়েলিং, কনডেনসেশন নাকি মেটাকাইনেসিস। যেগুলো দিয়ে রাখলো আপনি সুন্দর করে কনডেনসেশনটা দাগ দিয়ে আসবেন। তারপর আমরা কি বলছি, যদি পেঁচিয়ে পেঁচিয়ে মোটা হয়, এই যে লিখে আছে ক্রোমোসোম গুলো কি বলছি, পেঁচিয়ে পেঁচিয়ে মোটা হওয়াকে সুপার কোয়েলিং বলে বা সুপার কোয়েলিং বলে। ঠিক আছে, সুপার কোয়েলিং বলে। বুঝে গেছে? তারপর 3 নম্বরে কি বলতাম, এই যে ক্রোমোসোম গুলো কোথায় ছিল? বিষুবীয় অঞ্চলে ছিল না? ক্রোমোসোম গুলো বিষুবীয় অঞ্চলে ছিল না। এরপর বললাম ক্রোমোসোম গুলো বিষুবীয় অঞ্চলে সজ্জিত হওয়াকে, সুন্দর করে যে সাজিয়ে গেছে না, ক্রোমোসোম গুলো সজ্জিত হওয়াকে বলা হয় মেটাকাইনেসিস। ঠিক আছে, তাহলে কি এটা কিন্তু সাইটোকাইনেসিস না রে পাগলা, মেটাকাইনেসিস। বুঝে গেল? তাহলে আমরা 3টে ওয়ার্ডের কথা বললাম। এটা হচ্ছে কনডেনসেশন, যদি ক্রোমোসোম গুলো খাটো এবং মোটা হয়, এ হওয়ার প্রক্রিয়াটাকে বলে কনডেনসেশন। ক্রোমোসোম গুলো যদি পেঁচাই যদি বড় হয়, মানে সজ্জিত হয়, সেটাকে আমরা বলি সুপার কোয়েলিং। এবং ক্রোমোসোম গুলো যে বিষুবীয় অঞ্চলে সোজা মাঝ বরাবর সেজে থাকে বা সজ্জিত হয়, বসে থাকে, সেটাকে আমরা বলছি মেটাকাইনেসিস। খেলা শেষ। সোনার বাংলাদেশ যা আছে কপালে, দেখা হবে অন্য ক্লাসে। তারপর সর্বশেষ পর্যন্ত বলে আমরা শেষ করে দিব। এবার আসো, এই যে এরকম হওয়ার পর এখানে ছোট্ট একটা কাহিনী ঘটে, তোমরা আবার এরকম টান দিও না। ঠিক আছে, এই ছোট্ট একটা কাহিনী ঘটে কি জানো? একটা কি বলছো, অপত্য ক্রোমোসোম না, এই ক্রোমোসোমটা তখন কি হয়, এই ক্রোমোসোমটা তখন, এই যে এই ক্রোমোসোমটা আছে কিরকম দেখো তো, এরকম আছে না? হ্যাঁ, ফলো করো। এরকম আছে না? ক্রোমোসোমটা এরকম তো আছে, রাইট? এই ক্রোমোসোমটা তখন কি হয়ে যাও, এই মাঝ বরাবর ভেঙে গিয়ে এই যে এরকম হয়েছে, এরকম হয়েছে, মানে ধরো এরকমই না, এরকমই ধরো, সাপোজ এরকমই ধরো, এই যে এরকম হয়েছে, মাঝ বরাবর ভেঙে গেল। তাহলে এই টোটালটার নাম কি? ক্রোমোসোম। তাহলে এই দুইটার নাম কি? অপত্য ক্রোমোসোম, মানে ক্রোমোসোমের বাচ্চা। তাহলে কি বুঝলা, এখানে সেন্ট্রোমিয়ার আছে না, সেন্ট্রোমিয়ার শুধু দুভাগ হয়ে যায়, সেন্ট্রোমিয়ার দুইটা হয়ে যায়, ছিল একটা হয়ে গেছে দুইটা। ঠিক আছে, তাহলে এটার নাম ছিল ক্রোমোসোম, এগুলো হচ্ছে অপত্য ক্রোমোসোম। এই যে একটা তখন এরকম ভেঙে গিয়ে মাঝখানে তো ছিল, মাঝখান দিয়ে হালকা করে একটু দূরে এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়। বুঝে গেছে? এরকম হয়ে যায় প্রত্যেকটা, এপি সিঙ্গেল প্রত্যেকটা এরকম অবস্থা হয়ে যায়। ঠিক আছে, প্রত্যেকটা এরকম ডাবল ডাবল হয়ে যায়। ঠিক আছে, ডাবল ডাবল হয়ে যায়। এই যে ডাবল হয়েছে, তাহলে আমি কি করলো, মানে সেন্ট্রোমিয়ার দুটো ভাবে বিভক্তি হলো না, তাহলে এটা কি হইলো? অপত্য ক্রোমোসোম। এই কথাটা এখানে লিখে রাখছি যে সেন্ট্রোমিয়ারটি বিভক্ত হয়ে অপত্য দুটি ক্রোমোসোম সৃষ্টি করে বা দুটি সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে। দেখো এখানে কি বুঝলাম, যখন সে বুঝতে পারলো যে আমার আর একসাথে থাকা সম্ভব না, ওর সাথে আমার যাচ্ছে না, তখনই সে তাকে অ্যাভয়েড করে, তার থেকে একটু দূরে চলে গেল। কিভাবে? ওই যে একটা একটা ছিল সেন্ট্রোমিয়ার, তারপর সেটা দুইটা হয়ে গেল, একটা ছিল ক্রোমোসোম, তারপর সেটা দুইটা হয়ে গেল। তো আমাদের ক্ষেত্রে শোনো, শোনো, আমাদের জীবনেও কিছু কিছু সময় কিছু কিছু মানুষের থেকে দূরে যেতে হয়, কিছু কিছু মানুষকে অ্যাভয়েড করতে হয়। যেমন আমাদের সমাজে কিছু লোক আছে না, দেখবেন আপনাকে খুব ছোট করে দেয়, খুব হেয় প্রতিপন্ন করে, তাদের থেকে আপনি দূরে থাকবেন এবং তাদেরকে আপনার থেকে দূরে ঠেলে দিবেন। ঠিক আছে, তাদের স্পর্শের বাইরে থাকবেন।
কারণ আপনি তার ছোট করে দিকে হেয় প্রতিপন্ন করে। কেন সে কেন আপনাকে ছোট করে দিবে? কারণ নাম্বার 2, যারা আপনার সাথে মিথ্যা বলে, মনে রাখবা যারা মিথ্যা বলে তারা হচ্ছে মরিচিকার মতো, এরা আপনার সবসময় ক্ষতি করে। ঠিক আছে? আপনাকে একটা ভালো পরিস্থিতিও খারাপ পরিস্থিতি বানিয়ে ফেলতে পারে। সে আপনাকে মিথ্যা বলে বলে আপনার ভিতরটাকে পুড়াই ফেলবে। সেজন্য যারা আপনার সাথে মিথ্যা বলে তাদের থেকে দূরে থাকবেন বা তাদেরকে দূরে রাখবেন, তাদেরকে অ্যাভয়েড করবেন। নাম্বার 3, যারা আপনাকে ব্যবহার করতে চায়। কিছু কিছু লোক আছে না যে ওর সময়ে ওর যখন প্রয়োজন তখন আপনাকে ডাকবে, তখন আপনাকে ব্যবহার করে, তখন আপনাকে ইউজ করে। এদের থেকে আপনি দূরে থাকবেন। কারণ এরা হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর, এর বিশ্বাসের হচ্ছে কম না। ঠিক আছে? সর্বশেষ আরেকটা কথা না বলে পারছি না, কিছু কিছু লোক আছে না যে এরা আপনাকে অসম্মান করে, বা আমাদের ফ্রেন্ড সার্কেলে কিছু আছে, আমাদের ফ্রেন্ড সার্কেলে কিছু আছে যে মজার চলে আপনাকে অসম্মান করে, আপনাকে মানে সবার কাছে হাসির পাত্র বানায়। এদের থেকে আপনি দূরে থাকবেন, এদেরকে আপনি দূরে ঠেলে দিবেন। তাহলে এই যে 4 শ্রেণী বললাম না, এই 4 শ্রেণী মানুষের কাছ থেকে আপনি দূরে থাকবেন। নাম্বার 1, যে আপনাকে ছোট মনে করে। নাম্বার 2, যে আপনাকে মিথ্যা বলে। নাম্বার 3, যে আপনাকে ব্যবহার করতে চায়। আর নাম্বার 4, যে আপনাকে হাসির পাত্র বানায়, যে আপনাকে নিয়ে মজা করে বা আপনাকে অসম্মান করে। ঠিক আছে, বুঝে গেছে? আচ্ছা, তো এটাই বলতে চাচ্ছিলাম আমরা, যে সেন্টোমিয়ারটা দেখো সময় সুযোগ পেয়ে সে 2টা ভাগ হয়ে গেছে, সেন্টোমিয়ার 2টা ভাগ হয়ে গেছে, ক্রমশ 2টা ভাগ হয়েছে। এই ছিল মোটামুটি মেটাফেজের কারসাজি। বুঝে গেছে? মেটাফেজ এরকমই চলে, মানে এর পরপরই কিন্তু আমাদের এনাফেজ চলে আসে। ওকে, আচ্ছা, এই দিলাম আমরা বুঝা। এবার শোনো আরেকটা বিষয় বলি। আজকে আমরা এই ক্লাসটা লম্বা করতেছি না, আমরা নেক্সট ক্লাসে অ্যানাফেজ, টেলোফেজ এবং এই সাইটোকাইনেসিস এবং এই মাইটোসিসের গুরুত্ব সহ আরো কিছু এমসিকিউ পড়বো। তার পরবর্তী আমরা মানে মিয়োসিস শুরু করবো। ঠিক আছে ইনশাল্লাহ? ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই নিজের মতো করে পড়াশোনা করবে। ঠিক আছে? যতটুকু আপনার প্রয়োজন মনে করা ঠিক ততটুকু করবে, বেশি করার প্রয়োজন নাই, কম পড়ার প্রয়োজন নাই। ওকে, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।